তাহলে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে টেবিল আলোচনা করব। কি আলোচনা করব? টেবিল। তো এমএস ওয়ার্ডে যাই সবাই। টেবিলের বাংলা হচ্ছে ছক। টেবিলের বাংলা কি? ছক। তাহলে টেবিলটা থাকে হলো ইনসার্ট ট্যাবে। কোন ট্যাবে থাকে? ইনসার্ট ট্যাবে থাকে। এই যে টেবিল নামে একটা কমান্ড গ্রুপ আছে কিনা? টেবিলের বাংলা হচ্ছে ছক। টেবিল তৈরি করার পদ্ধতি দুইটা। টেবিল তৈরি করার পদ্ধতি কয়টা? দুইটা। এই যে টেবিলে ক্লিক করে দেখো, এই যে ইনসার্ট টেবিল এবং ড্র টেবিল, দুইটা টেবিল কিন্তু আছে। তুমি চাইলে ইনসার্ট টেবিলেও কাজ করতে পারো, তুমি চাইলে ড্র টেবিলেও কাজ করতে পারো। তবে সহজ হচ্ছে ইনসার্ট টেবিল। সহজ কোনটা? ইনসার্ট টেবিল। এটা দিয়েই আমরা কাজ করছি। তোমাদের যেটুকু লাগবে সেটুকু আমরা ইনসার্ট টেবিল দিয়েই করতে পারবো, ড্র টেবিলে যাওয়ার দরকার হবে না। তো এই ইনসার্ট টেবিলে যদি আমি যাই, তো তোমরা কি গেছো, ক্লিক করছো? তো যাও একটু ইনসার্ট টেবিলে। তো ইনসার্ট টেবিলে গেলে ছোট্ট একটা টেবিল, মানে ছোট্ট একটা ইনসার্ট টেবিল নামে ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্সে যে লেখা আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, আছে কিনা? তাহলে টেবিলের মূল উপাদান হচ্ছে রো এবং কলাম। টেবিলের মূল উপাদান কি? রো এবং কলাম। যাদের এগুলো জানা নাই ভালো করে শুনে নেন। টেবিলের মূল উপাদান হচ্ছে রো এবং কলাম। এখানে আপনি চাইলেই কলাম দিতে পারেন, কতগুলো দিবেন। তা আপনি চাইলেই রো দিতে পারেন, কতগুলো দিবেন। আপনি চাইলেই কমাতে পারেন, এই যে বাড়াতে পারবেন উপরের অ্যারোতে ক্লিক করে, কমাতে পারবেন নিচের অ্যারোতে ক্লিক করে। তো আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে কলাম দেন হচ্ছে 4টা। কলাম কয়টা দিবেন? আর রো দিবেন 7টা। রো কয়টা দিবেন? 7টা। তাহলে 4টা কলাম এবং 7টা রো এর একটা টেবিল তৈরি হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যে টেবিলটা তৈরি করবেন, আপনার কোশ্চিনে যে স্যাম্পলটা দেওয়া থাকবে ওইখানে আপনি আগে গুনে নেবেন যে কয়টা কলাম আর কয়টা রো করতে হবে। তাহলে সেই কয়টা কলাম সেই কয়টা রো আপনি এখানে দিবেন। দেওয়ার পরে ওকে করবেন। করলে কি হবে? এখানে একটা টেবিল তৈরি হয়ে যাবে। দেখো হয়েছে কি না? তো এই যে টেবিলটা তৈরি হয়ে গেছে, এই টেবিলটাই আমি বলছি যে এই যে মূল উপাদান হচ্ছে কলাম, এই যে এটা স্তম্ভটা হলো কলাম, আর এই যে সারিটার নাম হচ্ছে রো। বুঝতে পারছো? আর এই ছোট ছোট ঘর যেগুলো, এইটাকে বলা হচ্ছে সেল। এটাকে কি বলা হচ্ছে? সেল। আর এই টেবিলটা যদি আমি ডিলিট করতে চাই, ধরেন কোনো কারণে তৈরি করার পরে আমার মনে হচ্ছে যে এটা ভুল হয়েছে, এটা লাগবে না, তো এইটা অনেক সময় তোমাদের গিয়ে ঝামেলা হচ্ছে যে হয়তো এটা হচ্ছে কিন্তু আগের অবস্থায় যে ফিরে যাবা বা পূর্বের অবস্থায় যে ফিরে যাবা সেটা কিন্তু করতে পারছো না। তো এইটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে সেটার জন্য একটা কমান্ড, আর যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই সেটার জন্য একটা কমান্ড। যেমন পূর্বের অবস্থায় যদি যায় তাহলে কন্ট্রোল জেড, আর যদি ডিলিট করতে চাই তাহলে এই যে টেবিলের উপরে যে এই ছোট্ট অপশনটা, এইটা হচ্ছে 4 সাইড অ্যারো হবে, এখানে নিয়ে গিয়ে ক্লিক করলে পুরো টেবিলটাই সিলেক্ট হবে। সেটা যত বড় টেবিল হোক এটা সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ডিলিট না, ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে বা ব্যাক স্পেস দিলে মুছে যাবে। দেখো তো টেবিলটা মুছে গেছে কিনা। এখন এই মুছে ফেলা টেবিলটা যদি তোমার আবার লাগে তাহলে কন্ট্রোল জেড দিলে কিন্তু ফিরে আনতে পারবে। কি দিয়ে ফিরে আনতে পারবে? কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনতে পারবে। তুমি কিন্তু চাইলে আবার ফিরে আনতে পারতেছো। এবার শোনো, তাহলে এই যে এটাকে কি বলে বলো তো? এই যে আমি সিলেক্ট করছি এটাকে কি বলে? কলাম। আর এই যে এটা সিলেক্ট করছে এটাকে কি বলে? রো। আর এই যে এখন যেটা সিলেক্ট করলাম এটাকে কি বলে? সেল। আর এই যে এখন যেটা সিলেক্ট করলাম এটা টেবিল। এটা হলো টেবিল। তো তোমরা আমাকে একটু দেখাও যে এরকম কলাম সিলেক্ট করতে পারো কিনা যে কোনোটা, আবার রো সিলেক্ট করতে পারো কিনা যে কোনোটা, আবার সেল সিলেক্ট করতে পারো কিনা। এই যে এই কোনায় মাউস নিয়ে গিয়ে ক্লিক করবে তাহলে সেল সিলেক্ট হবে। আর পরে আবার দেখাও যে টেবিল সিলেক্ট করতে পারো কিনা। তো সবগুলো কি সিলেক্ট করতে পারতেছো? আচ্ছা, এখন শোনো সিলেকশনটা বাতিল করবা কিভাবে। ভেতরে যে কোনো জায়গায় ক্লিক করলে বাতিল হয়ে যাবে। এখন আসো, এই কলামের আবার নাম আছে কিন্তু। কলামের কি আছে? এই প্রথম কলারটার নাম হলো এ কলাম। কি কলাম? তোমরা লিখো না, আমি লিখে দেখাই। এ কলাম, এটা হলো বি কলাম, এটা হলো সি কলাম, এটা হলো ডি কলাম, এটা হলো কলাম। হ্যাঁ, আর এই রোটারও নাম আছে। এটার নাম 1, এটার নাম হলো 2, এটার নাম 3, এটার নাম 4, এটার নাম 5, এটার নাম 6, এটার নাম হচ্ছে 7। তাহলে এই যে এ বি সি ডি আর 1 2 3 4 5 6 7, তাহলে দেখো তো 7টা রো আর 4টা কলাম আছে না
নাই। এখন আসো এই সেলের নামগুলো কিভাবে হবে, এই সেলের নামটা কিভাবে হয়েছে বলো তো, আগে কলামের নাম তারপর রোয়ের নাম, তাই না? তাহলে এই সেলটার নাম কি হবে আমাকে একটু বলো। B4। তাহলে প্রত্যেকটা সেলের কিন্তু নাম আছে। এখন অনেকে বলতে পারে স্যার এত ডিটেলস কি লাগবে, এরপরে তো তোমরা এক্সেলে যাবা, তখনই না এটা লাগবে। তাহলে এখন জানা থাকলে তখন ক্লিয়ার হবে জিনিসটা। এই জন্য বেসটা হতে হবে শক্ত, তাহলে জিনিসটা হবে সুন্দর। তো যাই হোক আমরা এটা পারি। তাহলে আমি এগুলো আবার ইয়ে করে দিচ্ছি, এগুলো আবার আমি মুছে ফেলছি। তো আমরা এই কলাম রো এগুলো জানি। এখন আসো তোমাদেরকে আমি যদি বলি এই টেবিলের মধ্যে কয়েকটা সেল সিলেক্ট করো, তো তুমি তো একটা সিলেক্ট করা শিখছো, এইভাবে সিলেক্ট করে, তাই না? কয়েকটা যদি সিলেক্ট করতে বলি তাহলে এত প্যারা নেওয়ার দরকার নাই। তুমি যেটা করবা, যে সেলটা সিলেক্ট করবা তার মাঝখানে ক্লিক করবা। আমার কথা শোনো, যে সেলটা ক্লিক মানে সিলেক্ট করবা তার মাঝখানে আগে মাউস দিয়ে ক্লিক করবা। মাঝখানে যাক আর না যাক তুমি মাউস দিয়ে মাঝখানে ক্লিক করে বাটনটা চেপে ধরে থাকবা। ধরে থাকা অবস্থায় তুমি নিচে নিয়ে আসলে নিচের গুলো, উপরে নিয়ে গেলে উপরের গুলো, লেফটে নিয়ে গেলে লেফটের গুলো, যতক্ষণ না ছেড়ে দিচ্ছ ততক্ষণ তুমি এটা করতে পারবে। একদম ফিজিক্যালি করে দেখো তোমরা, হ্যাঁ করে দেখো, যেটুকু করতে চাও এভাবে সিলেক্ট করতে পারবে। দেখো একদম প্র্যাকটিক্যালি করে দেখো, প্র্যাকটিক্যালি করে দেখবে। না হলে ভিডিওটা মোবাইলে চালু করবে, করে একটা একটা করে শুনবে, পজ করে রেখে ওই কাজটা করবে, একটা একটা করে শুনবে, পজ করে রেখে ওই কাজটা করবে। তো সবাই দেখো তো এই টেবিলের এরকম সিলেকশনটা পারতেছো কিনা, তোমরা পারতেছো? আচ্ছা, এখন পরের বিষয়টা শোনো। তাহলে টেবিল সিলেক্ট করা দেখলা, রো কলাম সেল নামও জানলা, তাই না? এইবার শোনো, কোনো একটা কলামে কাজ করতে গিয়ে যদি জায়গা না হয়, মানে জায়গা ধরছে না, তাহলে কলামটা ছোট বড় করে কিভাবে? এই যে শুনে নাও, কলামের দাগের এই ঠিক মাঝখানে মাউস নিয়ে গেলে এই মাউসটা টু সাইড অ্যারো হবে, হয় কি না? এইবার ক্লিক করে যদি এই যে ছোট করেন ছোট হবে, এই যে বড় করলে বড় হবে। দেখেন তো এইভাবে পুরা টেবিলের এই যে কলামগুলোকে আপনি ছোট বড় করতে পারছেন কিনা? তাহলে এখন থেকে কলাম ছোট বড় করা যাবে তো না? আবার রোটাতে দেখেন, রো যদি মোটা চিকন করতে হয়, এই যে দেখেন রো মোটা চিকন করতে পারবেন, রোয়ের দাগে ধরবেন, রোয়ের দাগে ধরবেন, রোয়ের জন্য রোয়ের দাগে ধরবেন, কলামের জন্য কলামের দাগে ধরবেন। এই ধরার চিহ্নটা খালি আসলেই হয়ে যাবে। ক্লিয়ার কি সবাই হয়েছেন? যে ধরার জায়গাটা ঠিক থাকলেই তো আপনি ছোট বড় করতে পারবেন, মুভ করতে পারবেন। এই পেছনে একদম ওই আপু পারতেছেন সব? আচ্ছা, এইবার একটু দেখেন তো এরপরে যেটা আসি, মানে সব আলোচনা করছি না, যেটুকু লাগবে সেটুকু আলোচনা করছি। আচ্ছা, এইটা আমি আবার আগের অবস্থায় রেখে দিলাম। আচ্ছা, কোনো কারণে টেবিলই যদি ছোট বড় করতে হয়, কি ছোট বড় করতে হবে? টেবিল। তাহলে এই যে নিচের এই চিহ্নটা ধরবা, এইটা কিন্তু অনেকে এই দাগটা ধরে চেষ্টা করে না, দাগটা ধরলে তো এই কলামটা শুধু ছোট বড় হবে, তাই না? আমি শেখাই হচ্ছে নিচের এইটা ধরা, ওরা ভুলে গিয়ে কি করে এইটা ধরে ছোট বড় করতে চায়, তখন আর হয় না। তাহলে তোমাকে যেটা করতে হবে, নিচের এই চিহ্নটা এটা ধরতে হবে, ধরে ভেতরের দিকে টান দিলে এই যে টেবিলটা ছোট হবে। আবার যদি এই যে বাইরের দিকে টান দেন তাহলে বড় হবে, আবার যদি ভেতরের দিকে টান দেন তাহলে ছোট হবে, আবার যদি বাইরের দিকে টান দেন তাহলে বড় হবে। তবে হ্যাঁ, নিচের দিকে যদি টান দেন তাহলে রোগুলা মোটা মোটা হবে, আবার যদি উপরের দিকে তুলে দেন তাহলে রোগুলা চিকন হয়ে যাবে। তো এইটা আমরা রেশিওটা নষ্ট না করি, যেরকম ছিল ওরকমই রেখে ফেলি। আচ্ছা, এখন কেউ যদি মনে করে যে স্যার আমি যা করছি এইটা আর আমি ঠিক করতে পারছি না স্যার, আমি এটা করার চেষ্টা করছিলাম আপনার সাথে, এখন করার পরে এখন আর আগের মতো হচ্ছে না, তাহলে কন্ট্রোল জেড দিতে থাকবে। সে কি দিতে থাকবে? কন্ট্রোল জেড। কারণ কন্ট্রোল জেড দিলেই একটা না একটা সময় টেবিলটা আগের পরিস্থিতিতে যাবে। তবে আমি যেটা শেখালাম সেটা দিয়েই তো ঠিক করতে পারার কথা, তাই পারার কথা না বলো তো? তাহলে এইভাবে টেবিল ছোট বড় করে। এইবার শোনো, এই টেবিলে লিখে কিভাবে এটা তোমরা জানোই। তাও প্রথম লাইনটা অন্তত লিখি। প্রথম সেলে ক্লিক করে লিখলাম সিরিয়াল, SERIAL, সিরিয়াল নং, তারপরে লিখলাম নেম, তারপরে লিখলাম রোল, তারপরে লিখলাম মার্ক, এইভাবে লিখলাম। আর ট্যাব দিয়ে নিচে এসে সিরিয়াল নাম্বার দিলাম 01, ডাউন অ্যারো 02, ডাউন অ্যারো 03, ডাউন অ্যারো কিন্তু নিচের জন্য ডাউন অ্যারো 04, 05, 06, ডাউন অ্যারো দিয়ে আসতে হবে নিচে। আর ডানে বামে যখন যাবেন তখন ট্যাব দিয়ে যাবেন, যখন এক সেল থেকে লিখে আরেক সেলে যাবেন তখন ট্যাব দিয়ে যাবেন। আর না, ইন্টার দিলে হবে না, ইন্টার দিলে যে এরকম হবে দেখেন, ইন্টার দিলে ওই রোয়ের নিচে একটা লাইন তৈরি হবে, ইন্টার দিলে ওই রোয়ের নিচে লাইন তৈরি হবে। তাহলে এখানে ইন্টার ব্যবহার করা যাবে না, টেবিলে ইন্টার ব্যবহার করা যাবে না। কখন যাবে? যখন দুই লাইনে কিছু লিখতে চাই তখন ব্যবহার করা যাবে, তাছাড়া ইন্টার ব্যবহার করা যাবে না।
এইটুকু কি সবাই লিখতে পারছি? আচ্ছা, এখন একটু শোনেন, ধরেন আপনার এই টেবিলে কাজ করতে গেছেন, আপনি করতে গিয়ে আপনার যে জিনিসটা লাগতো সেটা হচ্ছে আপনার এইখানে একটা রো লাগতো, বা ভেতরে এইখানে একটা রো লাগতো, বা এইখানে একটা রো, কোথাও একটা রো লাগবে আপনার নতুন করে, মানে আগে আপনি টেবিলটা তৈরি করেছেন, পরে দেখতেছেন একটা রো দরকার, তাহলে রো কিভাবে নেবেন একটু খেয়াল করেন। আমি খালি শর্টকাটগুলো বলবো, ম্যানুয়ালি বলার দরকার নেই, আমি শর্টকাট বলছি। সেটা হলো, আপনি যে কোনো রোয়ের যে দাগ রয়েছে, যে কোনো রোয়ের যে দাগ রয়েছে, এই দাগগুলোতে মাউস নিয়ে গেলে একটা প্লাস চিহ্ন হয় কিনা একটু দেখেন, দূরে না কাছে, একদম দাগের মাথায় নিয়ে যাবেন, ঠিক দাগের মাথায় মাউস নিয়ে যাবেন, ভালো করে বোঝেন আমার কথা, এই যে দাগের মাথায় মাউস নিয়ে যাবেন, যেতে পারেন কিনা, প্লাস চিহ্ন আসে, আপনি ক্লিক করলে রো তৈরি হবে, যেইখানে ইচ্ছা আপনি রো নিতে পারেন, কোনো অসুবিধা নাই, যেইখানে ইচ্ছা আপনি রো নিতে পারেন। দেখেন তো আপনার যেখানে ইচ্ছা আপনি রো নিতে পারেন কিনা। আচ্ছা, অনেক সময় প্লাস চিহ্ন আসতেছে না, এই সিলেকশনের জন্য, সিলেকশনটা বাতিল করেন, তাহলে প্লাস চিহ্ন আসবে। এই জিনিসগুলো ভুল হচ্ছে তোমাদের, এই ছোটোখাটো জিনিস, বড় ভুল হচ্ছে না, কিন্তু ছোটোখাটো জিনিসগুলো ভুল হচ্ছে। তাহলে দেখো তো যে কোনো জায়গায় রো নেওয়া যাবে কিনা। আচ্ছা, তাহলে দেখো তোমরা যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে আমরা যে রো তাহলে যে কোনো জায়গায় নিতে পারবো তো, নাকি পারবো তো না? আচ্ছা, ডিলিট করতে পারবো কিভাবে? শোনো, ডিলিটও করতে পারবো, শুধুমাত্র এবার আর প্লাস চিহ্ন না, এই সিলেক্ট করা শিখাইছিলাম, একটু সামনে ক্লিক করলে সিলেক্ট হয়, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। তাহলে বলো, রো নেওয়া এবং ডিলিট করা এটা কি ভুলে যাবে তোমরা? ভুলে যাবে না। এবার কলামটা শেখো, এই যে কলামের এই প্লাস চিহ্নে মাউস নিয়ে গেলে কলাম তৈরি হবে, এই যে কলামের এই প্লাস চিহ্নে মাউস নিয়ে গেলে কলাম তৈরি হবে, আর সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলিট হবে। এটা সবগুলোর ক্ষেত্রে একই। দেখো, এই প্লাস চিহ্নে মাউস নিয়ে গেলে এই যে কলাম তৈরি হবে, এই যে প্লাস চিহ্নে মাউস নিয়ে গেলে এই যে কলাম তৈরি হবে। দেখো, এইখানে তুমি যে কোনো জায়গায় কলাম নিতে পারবা, যে কোনো জায়গায় কলাম নেওয়া যাবে। আর যদি তুমি ডিলিট করতে চাও, তাহলে সিলেক্ট করে ব্যাক স্পেস, এই যে সিলেক্ট করে ব্যাক স্পেস, এগুলো দিলে তোমার আবার ডিলিট হয়ে যাবে। সবাই পারছো? আচ্ছা, এখন অনেকেরই দেখো টেবিলের যখন কলামগুলা ডিলিট করছো, তখন টেবিলটা ডান দিক থেকে ছোট হয়ে আসছে কিনা? বড় করা যাবে, ডান দিকে বড় করা যাবে। হ্যাঁ, এই যে নিচের পয়েন্টটা, এটা না, কিন্তু এটা ধরে টান দিলে খালি রোটা, এই কলামটা বড় হবে, কিন্তু এটা না, এই যে নিচের পয়েন্টটা ধরে টান দিবা, তাহলে বড় হয়ে যাবে। আমি অপশনে না যাই, অপশনে গেলে মনে রাখতে পারবা না তোমরা, তোমাদের জন্য এই যেভাবে দেখাচ্ছি এইভাবে করবা তোমরা, বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে বলো, টেবিল তৈরি ডিলিট, কলাম তৈরি ডিলিট, রো তৈরি ডিলিট, সিলেক্ট করা, ছোট বড় করা, এটা পারবে তো? টেবিল ছোট বড় করা, আবার কলাম রোগুলা ছোট বড় করা, খালি একটু প্র্যাকটিস করো 5 মিনিট, তাহলেই হয়ে যাবে। এখন আসো, তোমাদের যেটা বেশি লাগবে সেটা হলো মার্সেল লাগবে। কি লাগবে? মার্সেল। এখন মার্সেলটা কি কি রকমের হয়ে থাকে? তোমাদের খুব একটা জটিল মার্সেল হবে না, তোমাদের 3টা মার্সেল লাগবে। কয়টা? 3টা। তোমাদের এই যে আইটি সাপোর্টে খুব বেশি অ্যাডভান্স নাই, কিন্তু এটা কিন্তু আরো অ্যাডভান্স আছে কম্পিউটার অপারেশন লেভেল 3-তে, এটাতে আরো কিন্তু অ্যাডভান্স আছে তোমাদের, ঠিক আছে? তোমরা আবার ভাবো না এটাই সর্বোচ্চ অ্যাডভান্স, না, এর চেয়েও অ্যাডভান্স আছে, ঠিক আছে? তো এই যে তোমার যে এই যে তুমি যে এই টেবিলে মার্সেল করবে, এটা আমি 3টা শেখাই তোমাদের। 3 ধরনের লাগে তোমাদের। একটা হলো টেবিলের ভেতরে বড় করে মার্সেল, এরকম একটা লাগে, সিলেক্ট করো একটু, টেবিলের মধ্যে বড় করে সিলেক্ট করছো। এখন অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, মার্সেলটা আবার কোথায়, সেখানে যাবো কিভাবে? তো এটা কিন্তু এই যে টেবিল লেআউট ট্যাবের মধ্যে আছে মার্সেল, এই যে এখানে মার্সেল কিন্তু আছে না? আমি আচ্ছা বিকল্প একটা শেখাই, তোমাদের তো এটা মনে থাকতেছে না, বিকল্প একটা শেখাই, এইটা মার্সেল করলেই হবে, হ্যাঁ? কিন্তু আমি বিকল্পটা হলো, এই সিলেক্ট করা জায়গার উপর রাইট বাটনে ক্লিক করলেই মার্সেল লিখে আসবে, ক্লিক করলেই মার্সেল হয়ে যাবে। তাহলে তোমাকে কোনো মেনুতে যাওয়া লাগবে না, কোনো ট্যাবে যাওয়া লাগবে না, কোনো কমান্ড গ্রুপে যাওয়া লাগবে না, রাইট বাটনে ক্লিক করেই মার্সেল, বুঝতে পারছো? কারণ এই যে অপশনগুলার, এগুলোর এতগুলো করে বিকল্প আমার জানা আছে, কিন্তু আমার বলারই জায়গা নাই, কারণ 2-3টা বলার পরে স্টুডেন্টের মাথা হ্যাং হয়ে যায়, তাহলে এতগুলো বলবো কখন? ক্লাসে কিন্তু এত বলারও সুযোগ পায় না, ঠিক আছে? তো যাই হোক, দেখো যে বিষয়টা সেটা হলো, তাহলে মার্সেল এটা টেবিলের ভেতরে হয়, এরকম একটা হয়। সবাই কি আমার এই মার্সেলটাই করতে পারছো না অন্যরকম করছো? এটাই করছো, কারণ এটাই করতে হবে, তোমাকে দেখে করতে হয় যেহেতু। আরেকটা মার্সেল হয় কলামে, এই যে আরেকটা মার্সেল এরকম কলামে হয়, পুরা কলাম মিনে রাইট বাটনে ক্লিক করে মার্সেল, দেখো পুরা কলামে এরকম একটা মার্সেল হয়।
বুঝতে পারছো? আর একটা মার্সেল হয় টেবিলের নিচে একটা সেল বাদ দিয়ে, এই যে ডান দিকের সেলটা বাদ দিয়ে এই নিচের একটা এরকম মার্সেল হয়, এই মার্সেল হয় যে এখানে লেখা থাকে গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট লেখা থাকে, হয়তো এখানে একটা মার্সেল হয়। তাহলে মার্সেল মানে কি এবং কিভাবে মার্সেল হয়, কোনটা হবে, কিভাবে করব, এখানে সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট। এখানে কোনটা ইম্পর্টেন্ট? এটা সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট। সিলেক্টটা যদি না করো তাহলে কিন্তু এইটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না, এটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে। এখন আসো, এইটা আবার ঠিক করা যাবে না, এটা ঠিক করতে পারবো না, কন্ট্রোল জেড দিয়ে ঠিক করতে পারো। কন্ট্রোল জেড দিয়ে আমি কিন্তু আবার ঠিক করি। তাহলে মার্সেল কি তোমরা ক্লিয়ার? এবার আসো আর একটাই শিখবো, স্পিলিট সেল। কি শিখবো আমরা? স্পিলিট সেল। এটাও একটু দরকার। কোন সেলকে কিভাবে আবার কি করা যাবে, একাধিক ভাগে ভাগ করা যাবে। তো যেমন ধরো তোমার মার্ক হলো 3টা, ধরো আমি ধরতেছি মার্ক হলো 3টা, একটা হলো প্র্যাকটিক্যাল মার্ক, একটা লিখিত মার্ক, একটা ভাইবার মার্ক। তাহলে এইখানে একটা ছাত্রর এক ঘরেই 3টা করে মার্ক বসবে। কত করে বসবে? যেমন লিখিত তোমরা লিখো না, দেখো লিখিত 50, আর হচ্ছে প্র্যাকটিক্যাল 25, আর ভাইবা হচ্ছে 15, এরকম বসবে। তো এরকম করে লিখলে এইটা তো দেখতে অতটা সুন্দর লাগে না এবং জিনিসটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো এই কারণে আমি কি করব, এই সেলটাকে আমি 3 ভাগে ভাগ করে করে নিতে পারি। তো কি করতে পারি, যদি পুরা কলামটাকে 3 ভাগে ভাগ করি তাহলে পুরা কলাম সিলেক্ট হবে। মনে রাখবা মার্সেল এবং স্পিলিট সেলের ক্ষেত্রে যে কয়টাতে কাজ করব ওই কয়টা সিলেক্ট থাকতে হবে। আর যদি একটা সেলকে ভাগ করো তাহলে তো একটাতে ক্লিক করা থাকলে হবে। শোনো, এক সেলের ক্ষেত্রে কিন্তু সিলেক্ট করা লাগে না, ক্লিক করলেই হয়। আর একাধিক সেল মানে 2টা যদি হয় তাহলে অবশ্যই সিলেক্ট, 3টা যদি হয় তাহলে সিলেক্ট, 4টা যদি হয় তাহলে সিলেক্ট, একটা হলে শুধু কার্সর রাখলেও হয়। তো আমি যদি এটাই দেখাই, একটাই যদি দেখাই, তো এখানে ক্লিক করে স্পিলিট সেল, এই যে এখানে আছে না, এই যে লেআউট ট্যাবের মধ্যে এই যে স্পিলিট সেল আছে না, যাবা না, এখানে রাইট বাটনে ক্লিক করবা। রাইট বাটনে ক্লিক করলে তুমি পেয়ে যাবা স্পিলিট সেল। খালি মনে রাখবা যে অপশন খুঁজে পাচ্ছ না রাইট বাটনে ক্লিক করবা। বুঝতে পারছো? শর্টকাট সব রাইট বাটনে আছে। তো এইখান থেকে তুমি এই যে স্পিলিট সেলে ক্লিক করবা। এখন তোমাকে বলছে যে কয়টা কলামে ভাগ করবা, কয়টা রোতে ভাগ করবা। তো তুমি তো রোতে করবা না, তুমি তো কলামে করবা 3টা। তাহলে এই যে কলামের ঘরে তুমি দিবা 3 দিয়ে ওকে করবা। তাহলে এই যে 3 ঘরে এটা ভাগ হয়ে যাবে বা 3 ভাগে এটা ভাগ হয়ে যাবে। গেছে কিনা? এইবার তো এই যে দেখো সিলেকশনটা বাতিল করে দেখো 3টা সেলে ভাগ হয়ে গেছে কিনা। এটাই স্পিলিট সেল। এটাই কি সেল? স্পিলিট সেল। আচ্ছা, এই 3টাকে যদি একত্রিত করতে বলে কি দিয়ে করবা? মার্সেল দিয়ে করবা। এই যে দেখো এই 3টাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এই যে মার্সেল করলেই মার্সেল হয়ে যাবে। আবার এটাকে যদি ভাগ করতে চাও তাহলে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে এই যে স্পিলিট সেল, কয় ভাগে ভাগ করবা? 3, 4, 5, কয় ভাগে করবা? ভাগ করে যাবে। এইটা হলো মার্সেল আর স্পিলিট সেল। বুঝতে পারছো কি? এত কিছু তো তেমন একটা লাগতেছেই না তোমাদের কিন্তু, তাই না? আচ্ছা, এখন দেখো সবাই কি বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এখন দেখো একটু পরের বিষয়টা দেখাই। একটু মার্জ করে নাও সবাই। মার্জ করতে না পারলে, মার্জ করতে যদি না পারো তাহলে আন্ডু করে আগের অবস্থায় যাও। এখন একটু আগের বিষয়টা পরের বিষয়টা দেখাই। সেটা হচ্ছে যদি কোনো কারণে ক্রিটিক্যাল কোনো টেবিল আসলো সিবিতে এত ক্রিটিক্যাল আসার কথা না, তারপরেও যদি বুদ্ধি করে কখনো আসে, অপশনটা একটু জেনে রাখো। এই মার্জ স্পিলিট সেল যেটা করলা এটার আবার রো হয়। রোটা কি হয় দেখো, এই যে দেখো রাইট বাটনে ক্লিক করো, করে স্পিলিট সেলে যাও। এবার কলাম 1 করে দিবা। কলাম কি করে দিবা? 1। কলাম ভাঙবা না, কলাম দিয়ে রো দিয়ে ভাঙবা। তাহলে কলাম 1 করে দিয়ে রোটা 2 করে দিয়ে ওকে করো। দেখো তো ওই রোটার মধ্যে 2টা ভাগে ভাগ হয়ে গেছে কিনা ওই সেলের মধ্যে। এটা হলো রো দিয়ে ভাঙা। এটা কি দিয়ে ভাঙা? রো। আর রো কলাম দুটাই যদি দাও তাহলে রো দিয়েও ভাঙবে, কলাম দিয়েও ভাঙবে। তো এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো রাইট বাটনে ক্লিক করে এই যে মার্জ স্পিলিট সেলে গেলাম, কলাম দিলাম 2টা, রো দিলাম 2টা। তাহলে এই একটা সেলই 4 ভাগে ভাগ হয়ে গেছে। এই যে রো হলো 2টা, আবার কলামও হলো 2টা। এই যে 2টা 4টা হয়ে গেল। তাহলে এভাবে আমরা রো এবং কলামের মাধ্যমে কি করতে পারতেছি? ভাগ করতে স্পিলিট সেলের মাধ্যমে ভাগ করতে পারতেছি। তাহলে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এর বেশি তোমাদের টেবিলে লাগার কথা না। এখন দেখো যে জিনিসটা লাগে সেটা একটু বলি। এটা ঠিক করে নিলাম। আরেকটা জিনিস তোমাদের লাগে টেবিলে, সেটা হলো এই প্রথম রোটা সিলেক্ট করতে হয়। প্রথম রোটা কি করতে হয়? সিলেক্ট করতে হয়। দেখো 2 ভাবে সিলেক্ট করা যায়। একটা হলো এই যে সামনে ক্লিক করলে সিলেক্ট হয়, আর একটা হলো এই যে মার্কে ক্লিক করে টেনে আনলে সিলেক্ট হয়। এই দুটাই সিলেকশন। তো যাক সিলেক্ট হয়, এই লেখাটা বোল্ড করা থাকে, মাঝখানে থাকে শেডিং কালার দেওয়া থাকে, মনে আছে? তো দেখো বোল্ড যদি করতে চাও তাহলে সিলেক্ট করে হোম ট্যাবে আসবা। কোথায় আসবা? হোম ট্যাবে আসবা তোমরা। তাহলে এটা লেখার কাজ, এটা টেবিলের কাজ না, এই জন্য হোম ট্যাবে আসলা। হোম ট্যাবে আসার পর এই যে বিতে ক্লিক করলে বোল্ড। বুঝতে পারছো? এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করলে সেন্টার।
বুঝতে পারছো? যাদের এখনো এগুলো জানা নাই তারা অবশ্যই আমার এই যে এর পরে একটা ক্লাস হয় ওটাতে থাকবেন, তাহলে এগুলো জানতে পারবেন। তাহলে এই যে বোল্ড, এই যে সেন্টার, আর এই যে শেডিং কালার, যেটা এই যে শেডিং কালার, এই যে শেডিং কালার দিয়ে দিবেন, তাহলে শেডিং কালার দেওয়া যাবে। যাবে কি না? যাবে, যাবে। এই যে শেডিং কালার, এটা আপনাদের লাগে এই টেবিলের উপরে বোল্ড করা, মার্সেল বোল্ড করা, সেন্টার করা, আর এই যে শেডিং কালার দেওয়া। পারবেন তো না? শেডিং কালার দেওয়া। টেবিলের এটুকু জানলেই হচ্ছে আপনাদের, টেবিলের এটুকু জানলেই হচ্ছে। তাহলে টেবিল তৈরি করা, রো কলাম তৈরি, ডিলিট, টেবিল তৈরি, ডিলিট, মার্সেল, স্পিলিট সেল এবং টেবিলের বোল্ড এবং সেন্টার আর শেডিং কালার, এইটুকু তোমাদের জানলেই হচ্ছে। দেখো তোমাদের কয়টা জানতে হবে আমি তোমাদের বলছি। তোমাদের সিএসটা এখানে থাকার কথা ছিল, আছে কি না যদি আমি একটু দেখি। তো সিএসটা হচ্ছে, ভাই তো তাহলে ফোল্ডারটা রাখছে, এর মধ্যেই থাকার কথা ছিল। আইটি সাপোর্ট, আইটি সাপোর্টের সিএস, এই যে আইটি সাপোর্টের সিএস। এই দেখো তোমাদের যেটুকু জানার দরকার, খুব বেশি না, তোমাদের খুব বেশি না, তোমাদের যেটুকু জানতে হবে আমি যদি বলি, ওটা হলো স্পেসিফিকেশন অফ, আচ্ছা এইখানে তোমাদের জানতে হবে হচ্ছে, আচ্ছা এই যে ওয়ার্ড প্রসেসিং, এই যে দেখেন ওয়ার্ড ডকুমেন্টের কি কি জানতে হবে। এমএস ওয়ার্ড, আচ্ছা এমএস ওয়ার্ড জানতে হবে, আচ্ছা ওইটা না, র্যাঙ্ক অফ ভেরিয়েবলটা একটু দেখি, ভেরিয়েবলগুলো কোথায়, ভেরিয়েবলগুলো কোথায়, এটা না, কিন্তু এটা ইন্টারনেটের, হ্যাঁ ওয়ার্ডেরটা কোথায়, ওয়ার্ডের ভেরিয়েবলটা, ওয়ার্ড, এটা হচ্ছে এই যে ডকুমেন্ট, এই যে কন্টেন্ট, আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে টেবিল জানতে হবে, কি জানতে হবে? টেবিল। আচ্ছা বোল্ড, ইটালি, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট কালার, চেঞ্জ কেস, চেঞ্জ কেসটা আপনারা জানেন? বুঝতেছে না? চেঞ্জ কেস কে বলতে পারবে তোমাদের মধ্যে? চেঞ্জ কেসের কাজ কি? হ্যাঁ, লিখার ধরন পরিবর্তন। আমি দেখাই চেঞ্জ কেসটা, তোমাদের জানা নাই যেহেতু। এই যে অ্যালাইনমেন্ট অ্যান্ড ইনডেন্ট, ইনডেন্টও কিন্তু জানতে হবে তোমাদের। কি জানতে হবে? ইনডেন্টও কিন্তু জানতে হবে। আচ্ছা তাহলে আমি একটু বলি তোমাদের কি কি জানা আছে, তোমরা একটু দেখবা তোমাদের কি কি জানা আছে। যদি আমি দেখি তাহলে আমি খুব একটা সময় দিতে পারতেছি না, না হলে আরও একটু ডিটেলস শেখানো যেত। এই বোল্ড তো জানা আছে না? ইটালিক, আন্ডারলাইন, ফন্ট কালার, সাইজ। এখন আসেন চেঞ্জ কেসটা আর অ্যালাইন আর ইনডেন্টটা, এই দুইটা আমি একটু শেখাই, তারপরে আমি টেবিলের পরে অন্যটাতে যাচ্ছি। তো এক কাজ করেন, যেটাতে কাজ করছিলেন মানে যে ইয়াটাতে পেজটাতে, টেবিলটা সিলেক্ট করে ব্যাক স্পেস দেন, তাহলে ডিলিট হয়ে যাবে। গেছে কিনা? একটু সবাই নিজের নাম লিখবেন, বড় নামটা MD.AMIMUL, আমিমুল EHSN, এইটা আমি লিখলাম আমার নাম, নর্মাল যেভাবে লিখতে হয় সেভাবে আমি লিখলাম। মনে করে দিও তো তোমাদেরকে এই শীটটা দিব যেটা ম্যাডাম দিয়ে গেল। ভালো করে বুঝবে আর ভিডিওটা অবশ্যই দেখে এই জিনিসগুলো কভার করবে, তাহলে তোমার আর কিছুই লাগবে না, তুমি ওই সিভিগুলাও তৈরি করতে পারবা, ডকুমেন্টও তৈরি করতে পারবা। তো দেখো আমি আজকে পুরাটাই শেষ করে দিব, যে সময় লাগে লাগুক, অসুবিধা নাই। তো তোমরা কি নামটা লিখছো? এখন লিখার পরে তুমি দেখতেছো, আগে লিখে নিছো, তুমি খেয়ালই করনি, পরে দেখতেছো এটা ক্যাপিটাল লেটার লিখতে বলছে, তো মুছে দিয়ে আবার লিখলে তো সময় লাগবে, তাই না? এটা নয় ছোট লেখা, বড় বেশি যদি হতো তাহলে সময় লাগতো না। তো তখন তুমি কি করবা, এটা সিলেক্ট করবা, করে এই যে হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপে আসবা। কোন কমান্ড গ্রুপে আসবা? ফন্ট কমান্ড গ্রুপে আসবা। আমার এই ফন্টের উপরই একটা ক্লাস আছে, শুধু এই ফন্ট কমান্ড গ্রুপের উপরই আমার ইউটিউব চ্যানেলে, তোমরা যে চ্যানেল দেখো এটা না, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে শুধু এই ফন্টের উপরই একটা পুরা ক্লাস আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো, আমার নাম দিয়ে সার্চ দিলেই পাবা। আচ্ছা লিঙ্ক দিয়ে দেবনি। আচ্ছা এই যে সিলেক্ট করার পরে এই যে তোমার যে এই ফন্ট কমান্ড গ্রুপের উপরের লাইনের এই জায়গায় যে দুইটা থাকে, এখান থেকে এমসিকিউ আসবে কিন্তু, হ্যাঁ এখান থেকে এমসিকিউ আসতে পারে, একটা এমসিকিউ আর কি, সেটা হলো তোমার হতে পারে, বলতে পারে যে চেঞ্জ কেজের কাজ কি, তাহলে তোমাকে বলতে হবে লেখার ধরন পরিবর্তন করা, ঠিক আছে? যদি বলে যে চেঞ্জ কেসটা কোন ট্যাবে থাকে, তাহলে তোমাকে বলতে হবে হোম ট্যাবে। যদি বলে চেঞ্জ কেসটা কোন কমান্ড গ্রুপে থাকে, তাহলে বলতে হবে ফন্ট কমান্ড গ্রুপে। অথবা চেঞ্জ কেস দিয়ে বললো এটা কোন কমান্ড গ্রুপের অপশন, ঠিক আছে? অথবা চেঞ্জ কেস কত প্রকার, চেঞ্জ কেস হচ্ছে 5 প্রকার। কত প্রকার? ভালো করে বুঝো, 5 প্রকার।
এই যে সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইসিস ওয়ার্ড আর টগিক্যাল কেস। আর তোমাকে মুখস্থ করতে হবে না, আমি বলে দিচ্ছি কোন কেজের কি কাজ লেখা দেখলেই বুঝবা। টগিক্যালে কি দেখতে পাচ্ছ? প্রথম অক্ষর ছোট, বাকিগুলো বড়। আচ্ছা, সেন্স কেজে ক্যাপিটালাইসিস ওয়ার্ডে কি দেখতে পাচ্ছ? প্রতিটা ওয়ার্ডের বড়। তারপরে আপার কেজে সবই বড়, লয়ার কেজে সবই ছোট, সেন্টেন্স কেজের শুধু সেন্টেন্সটা এসটা বড়, বাকিগুলো ছোট। তাহলে তুমি এখান থেকে কিন্তু মুখস্থ না, তোমাকে জানতে হবে এমসিকিউ এর জন্য, কিন্তু কাজ করার সময় তোমাকে যদি এখন ক্যাপিটাল লেটার করতে বলি কোনটাতে ক্লিক করবা? তুমি আপার কেজে ক্লিক করবা, তাই না? আচ্ছা, তোমাকে যদি ছোট হাতের করতে বলি, মানে স্মল লেটার করতে, লয়ার কেস। তোমাকে যদি সেন্টেন্স কেস করতে বলি তাহলে তুমি করবা সেন্টেন্স কেস, ঠিক আছে না? তোমাকে যদি বলি ক্যাপিটালাইসিস ওয়ার্ড, সেটাও কিন্তু। তবে এমসিকিউ আসলে যে এটা আসে বেশিরভাগ টগিক্যাল কেস, কারণ এটা কেউ গুরুত্ব দেয় না, লাগে না যে এটা একটা। তো এই টগিক্যাল কাজের প্রথম কাজ হচ্ছে প্রথম অক্ষরই ছোট হাতের, বাকিটা বড় হাতের। এরকম তো নিয়ম নাই, আছে? নাই। তো যাই হোক, এখানে ইম্পর্টেন্ট বলে কিছু না, ইম্পর্টেন্ট হচ্ছে পুরাটাই এখান থেকে তোমাকে জানতে হবে। তোমার সিএসএ এইগুলো তোমাকে জানতে বলছে, বুঝতে পারছো? কারণ সিএসটাই হচ্ছে তোমার মেইন কথা। এখানে আমি বা উনি বললেও হবে না, এখানে সিএসই কথা বলবে, বুঝতে পারছো? তাহলে এইখানে যে ব্যাপারটা সেটা হলো চেঞ্জ কেসটা তোমরা বুঝলা, অক্ষরের ধরন পরিবর্তন সবাই বুঝলা। তাহলে এবার দেখি একটু সিএসটা। তো চেঞ্জ কেসটা আলোচনা করা হলো, এবার ইনডেন্টটা আলোচনা করবো। এখন ইনডেন্টের কি করব আমি সেটা দেখো। নাম, এর নিচে আমি আমার ধরো লিখলাম যে দত্তবাড়ি, আচ্ছা মাসুমা লিখলাম, MASUMA মাসুমা IT পার্ক, তারপরে হয়তো লিখলাম হচ্ছে DATTABARI দত্তবাড়ি বগুড়া, BOGURA বগুড়া, এইটুকুই আমি লিখলাম। হয়েছে সবার? আচ্ছা, ধরো নামটার ফন্ট চেঞ্জ করতে বললো। নামটা কি চেঞ্জ করতে বললো? ফন্ট। কি ফন্ট আছে? ক্যালিবারি। আচ্ছা, ধরো এরিয়াল দিতে বললো, তুমি নামটাকে এরিয়াল দিলা, দিছ। আচ্ছা, তোমার প্রতিষ্ঠানের নামটাকে বোল্ড করতে বললো, ইটালিক করতে বললো, আন্ডারলাইন করতে বললো, তিনটাই বললো, পারছো? বোল্ড, ইটালি, আন্ডারলাইন, পারছো না? আর শেষেরটার ফন্ট সাইজটা 12-র জায়গায় 10 করে দিতে বললো, দেখো তো পারো কি না। তাহলে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, ফন্ট সাইজ, এখানে তো তোমরা এটা পারতেছো, তাই না? সমস্যা হচ্ছে না। এখন আসো চেঞ্জ কেস তো শেখালাম, এখন আমি ইনডেন্টটা শেখাই। ইনডেন্টটা হলো এই লেখাটাকে তোমার কি করতে হবে? একটু ডান দিকে সরাতে হবে। কোথায় সরাতে হবে? ডান দিকে। তাহলে তুমি এটা সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ, ওটা ফন্ট কমান্ড গ্রুপে খুঁজবা না, ওটাতে যাবা প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে। কোন কমান্ড গ্রুপে যাবা? প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে যাবা। এই যে ইনডেন্ট দিলে সরতে থাকবে, যেটা আমরা ট্যাব দিয়ে করতাম। কি দিয়ে করতাম? ট্যাব দিয়ে হলে কি হতো? একটা একটা করে সরাতে হতো। এই দেখো, ট্যাব দিয়ে করলে একটা একটা করে সরাতে হতো, এই যে একটা একটা করে সরাতে হতো, ট্যাব দিয়ে একটা একটা করে সরাতে হতো, সেইটাই। হ্যাঁ, তাও হবে। এই যে সিলেক্ট করে যদি কেউ ট্যাব দেয় তাও হবে, এটাও কিন্তু হবে। এটাই ইনডেন্টেরই একটা অপশন, ঠিক আছে? এটাই হবে, অসুবিধা নাই। এখন ঘটনা হচ্ছে যে এইটাই হলো আমরা ইনডেন্ট দিয়ে করতে পারবো। এই যে ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, বুঝতে পেরেছো? ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট। আরেকটা জিনিস শেখাই, এইটাও তোমাদের লাগবে, সেটা হচ্ছে তোমরা একটা কাজ করো। তাহলে ইনডেন্ট কি সবাই বুঝছো? ইনডেন্টের শর্টকাটটাও জানো, এটাও পরীক্ষায় আসতে পারে। কন্ট্রোল এম, না কিন্তু এম, কন্ট্রোল এম দিলে ইনডেন্ট, এই যে কন্ট্রোল এম দিলে ইনডেন্ট। আর কন্ট্রোল কিউতে কোয়াইট, এই শর্টকাটটাও জানা থাকবে। কন্ট্রোল কিউতে কোয়াইট, তাহলে কন্ট্রোল এম তে ইনডেন্ট আর কন্ট্রোল কিউতে হচ্ছে কোয়াইট। কন্ট্রোল এম তে ইনডেন্ট, কন্ট্রোল কিউতে কোয়াইট, মনে থাকবে সবার? ইনডেন্ট কি সেটা বুঝছো? ট্যাব এবং ইনডেন্টের কাজ একই হচ্ছে, তাই না? আচ্ছা, এখন একটু শোনো, সেটা হচ্ছে এই তোমার নামটা বাদ রেখে নিচের দুইটাতে বুলেট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বুলেট। নিচের দুইটা সিলেক্ট করবা না তোমরা? সিলেক্ট করে এই যে বুলেট ব্যবহার করবা না, এই যে বুলেট ব্যবহার করবা না, করো। নিচের দুই লাইন সিলেক্ট করে বুলেট ব্যবহার করো।
বুলেটও লাগছে তো তোমাদের, লাগেনি? বুলেট লাগছে, ওখানে বলা নাই তাও লাগছে। তো ওই ভেরিয়েবল, র্যাঙ্ক অফ ভেরিয়েবলে যেটা বলে সেটা হলো কিছু দিয়ে দেয় আর বলে যে এটা আনলিমিটেড, মানে তুমি যতটা শিখে আসতে পারো, ঠিক আছে? তো এইখানে করার পর এই যে দুটা দেওয়ার পর বুলেট দেওয়ার পর দেখো তো লেখাটা একটু সামনে সরে গেছে না? তোমাকে বলতেছে এই লেখা বরাবর বুলেটটা হবে, কিন্তু তোমার বুলেট তো একটু সামনে সরে গেছে, তাই না? আচ্ছা, বুলেট যাক আর লেখা সরে যাক, আমি তোমাদেরকে আজকে একটা অপশন শেখাচ্ছি, এটার মাধ্যমে তুমি এই লেখা যদি এই ডানে বামে সরাতে হয় সরাতে পারবে। সেটা হলো রুলার বারে তাকাবে, দুইটা পয়েন্ট রয়েছে রুলার বারে, আছে কি না? উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই উপরের পয়েন্টটার মাধ্যমে বুলেটটাকে মুভ করা যাবে, আপনি কোথায় নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন। দেখেন তো ঠিক করা যায় কিনা। আচ্ছা, আর এই নিচের পয়েন্টটা দিয়ে কি করতে পারবেন? লেখাটাকে মুভ করতে পারবেন। কেউ যদি এই দুইটা অপশন জানে, এই দুইটা অপশন যদি কেউ জানে, তাহলে ফরম্যাটিং করার সময় লেখার অ্যালাইনমেন্টে যে ঝামেলাটা হয় এই ঝামেলাটা তার হবে না। এইটার মাধ্যমে সে কি করতে পারবে? এই অপশনের মাধ্যমে সে এই সরে যাওয়া লেখাগুলো বা অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করতে পারবে। অনেক সময় আমরা যখন বেশি লিখি, 10-এর পরে গেলে যদি দুইটা ডিজিট হয়, 10-এর পরে গেলে কয়টা সংখ্যা হয়? 9-এর পরেই দুইটা হয়, তখন একটু লেখা সরে যায়, ওইটাকে কিন্তু আমরা সিলেক্ট করে এই দুইটা অপশনের মাধ্যমে, এই দুইটাই ট্যাব, এগুলোকে ট্যাব বলে, যাই হোক এই ট্যাবের মাধ্যমে আমরা ঠিক করতে পারবো। তোমরা কি আমার কথা বুঝছো? এখন আসো আমি একটু দেখি, আজে বাজেগুলো না শেখাই, শুধু ফোকাস করি। আচ্ছা, তাহলে এই 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 যে ফরম্যাটিং এর জন্য যা যা জানতে হবে এটা কি তুমি জানো? আচ্ছা, এটা তুমি জানো, সবগুলাই জানো। এবার কন্টেন্ট কি কি শিখতে হবে তোমাকে? কন্টেন্টের মধ্যে তোমাকে টেবিল শিখতে হবে। কি শিখতে হবে? টেবিল। আমার যে ওই চ্যানেলের লিঙ্কটা দিব, ওখানে দেখবা যে টেবিলেরই একটা পুরা 2 ঘন্টার ক্লাস আছে। তুমি যদি পুরা 2 ঘন্টার ক্লাসটা ওখানে দেখো, টেবিলের সব অপশন শিখবা। আর তোমার যে কয়টা লাগবে সেটা অলরেডি শেখাইছি আমি এখানে। তো যাই হোক, এটা যদি হয়, সরি ওটা তো টেক্সট, টেবিলটা আমরা শিখেছি। কি শিখেছি? টেবিল। এখন টেক্সটটা শিখবো। কি শিখবো আমরা? এখানে টেক্সট বলতে টেক্সট বক্সের কথা বলতেছে। কিসের কথা বলছে? টেক্সট বক্স। আসো মাইক্রোসফট ওয়ার্ডে এসে কন্ট্রোল-A দিয়ে ডিলিট দাও, এগুলো সব মুছে ফেলো। দেখো তোমাদের টেক্সট বক্সের খুব না 3টা জিনিস মনে রাখবা। টেক্সট বক্সের কয়টা? 3টা জিনিস মনে রাখবা টেক্সট বক্সের, তোমাদের কাজ হয়ে যাবে এই কোর্সের জন্য। সে 3টা হলো যে টেক্সট বক্সটা আঁকবা কোথা থেকে, মানে আসবে কোথা থেকে? এটা টেক্সট বক্স আসবে ইনসার্ট ট্যাব থেকে। তাহলে টেক্সট বক্সটা কোন ট্যাবে থাকে? ইনসার্ট ট্যাবে আসবে। আসার পরে টেক্সট বক্স নামে আলাদা করে অপশনই আছে, আবার শেপের মধ্যেও আছে। কার মধ্যে আছে? শেপের মধ্যেও আছে। তুমি যেহেতু টেক্সট বক্স শিখতেছো, টেক্সট বক্স দিয়েই শেখো, তাই না? এই টেক্সট বক্সে আসবা, আসার পরে দেখবে এখানে প্রচুর টেক্সট বক্স আছে, এগুলাও কিন্তু তুমি নিতে পারবা, কিন্তু তোমার এগুলো দরকার হবে না। তোমার দরকার হবে ড্র টেক্সট বক্স। এই যে ড্র টেক্সট বক্স, যারা তোমরা পুরাতন স্টুডেন্ট আছো তারাও ভালো করে দেখো, এখানে 3টা অপশন শুধু জানলেই হচ্ছে। এই যে এই ড্র টেক্সট বক্সে ক্লিক করো, ড্র টেক্সট বক্সে ক্লিক করো, করেছো? এইবার যখন তুমি পেজের মধ্যে ক্লিক করে আঁকবে তখন তোমার টেক্সট বক্স আসবে। আসে কিনা? প্রথম শিখবা, প্রথম যে জিনিসটা শিখবা, টেক্সট বক্স তো আঁকতে পারতেই হবে তোমাকে, এর তো বিকল্প কিছু নাই। এখন প্রথম যে অপশনটা শিখবা, এই টেক্সট বক্সটা আঁকার পরে তাকে যদি কোনো জায়গায় রাখতে হয় সেখানে নিয়ে যাবা কিভাবে? এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা ধরে তুমি নিয়ে যাবা কোথায় তোমার টেক্সট বক্সটা রাখতে হবে। কে পারেনি? কে পারেনি? কি পারেনি বলেন? কি পারেনি? হ্যাঁ, এখন আমি যেটা বলছি সেটা দেখেন। এই টেক্সট বক্সটাকে নড়াতে পারবেন কিনা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন কিনা, একদম ভালো করে কানের মধ্যে ঢুকায় নেন। টেক্সট বক্সটা নড়াতে গেলে এই যে বাউন্ডারিতে মাউস নিয়ে গেলে 4 সাইড অ্যারো হবে, তারপরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি টেক্সট বক্সটাকে ছোট বড় করতে পারবেন, সেটা যে কোনো দিক থেকে। দ্বিতীয় কাজ, এই দ্বিতীয় কাজ এইটা আপনাকে জানতে হবে যে টেক্সট বক্সটাকে কিভাবে ছোট বড় করে, টেক্সট বক্সটাকে কিভাবে মুভ করে, টেক্সট বক্সটাকে কিভাবে আঁকে। বুঝতে পেরেছেন? এখন আসেন এরপরে যেটা জানতে হবে সেটা হলো টেক্সট বক্সটাকে যদি নির্দিষ্ট কোনো সাইজ করতে বলে, এটা কোথা থেকে করবেন শোনেন। এই যে টেক্সট বক্সের মাপ যদি করতে চান, তাহলে এই টেক্সট বক্সে সিলেক্ট রেখে, অর্থাৎ ভেতরে কার্সর রেখে আপনি শেপ ফরম্যাট ট্যাবের এই যে সাইজে যাবেন, হাইট এবং ওয়াইড যা করতে বলছে। আপাতত আমি বললাম হাইটটা হলো 2 ইঞ্চি,
আর ওয়াইডটা হলো 4 ইঞ্চি, 2/4। দেখেন তো 2/4 করতে পারেন কিনা। এখানে রেশিও নিয়ে কোনো ঝামেলা নাই, রেশিওর ঝামেলা হলো পিকচারে, রেশিওর ঝামেলা এখানে নাই। তো এই যে টেক্সট বক্স, এটা আঁকা, মুভ করা এবং এইটাকে নির্দিষ্ট সাইজ করা, এই 3টা বিষয় কি বুঝছেন? এই 3টা জানলেই আপনার টেক্সট বক্সের সব কাজ হয়ে যাবে। এখন বাকিগুলো হবে লেখার কাজ। কোনটা? এইটা, এই যে এটা, এটা এটা আচ্ছা, এটা একটা নাম আছে, এটার কাজ কি আমি এটা বলি। এই যে প্রশ্ন না করলে কিন্তু আসবে না উত্তর, ঠিক আছে? কারণ আমি এটা বলবো, আমার এটা মাথায় নাই। এটা যখন তুমি কোনো ফাইলে কোনো অবজেক্ট নিয়ে আসবা, মানে কন্টেন্ট নিয়ে আসবা, যেমন টেবিল, পিকচার, টেক্সট বক্স, শেপ, এগুলো যখন নিয়ে আসবা তখন ও নির্দেশ করে যে তোমার এই পেজটার লেখা এখান থেকে শুরু। কোথা থেকে শুরু? নৌকাতে, মানে এই নৌকা বা স্টিমার, জাহাজে যখন নোঙ্গর করে সেই জায়গায় একটা এরকম জিনিস ফেলে না, এটাকে নোঙ্গর বলা হয়। তো ওইটা ফেলে রাখে কি ওইখান থেকে যেন অন্য জায়গায় না যেতে পারে। তো ও নির্দেশ করে যে আমার পেজটার লেখাটা বা কাজটা শুরু হবে এইখান থেকে, যদি তুমি কাজ করো তাহলে তুমি এইখান থেকে শুরু করতে পারবা। এইটা হলো, এটা আবার কোনো কোনো কম্পিউটারে দেখায়, কোনো কোনো কম্পিউটারে দেখায় না। এটা হলো এই যে ফাইলের মধ্যে যাওয়ার পর, সঠিক বলতে পারছি না, ফাইলের মধ্যে যাওয়ার পর সম্ভবত এইটা ডিসপ্লের মধ্যে এই যে অবজেক্ট অ্যাঙ্কর, এই যে অবজেক্ট অ্যাঙ্কর, যাদের এটা টিক দেওয়া থাকে তাদের এই অবজেক্ট অ্যাঙ্কর শো করে, যাদের টিক দেওয়া থাকে না তাদের অবজেক্ট অ্যাঙ্কর শো করে না। তাহলে ওইটার নাম হলো অবজেক্ট অ্যাঙ্কর। কি নাম ওটার? অবজেক্ট অ্যাঙ্কর এইটা। আচ্ছা, তো যাই হোক, এটা তেমন কোনো ঝামেলা করে না, জাস্ট এই ক্লিক করলে কাজ শুরু হবে। আবার তুমি এটা সিলেক্ট করলে ও অ্যাঙ্কর পয়েন্ট ওখানে দেখাবে। বুঝতে পারছো? নির্দেশ করে তোমাদের প্যারাগ্রাফ মার্কটা যেমন নির্দেশ করে যে কোথায় কোথায় কার্সর রেখে কাজ করবে, সেটা এরকম নির্দেশ করে। তা যাই হোক, মূল ট্র্যাকে থাকি। সেটা হলো এই যে টেক্সট বক্সটা ছোট বড় করা, নির্দিষ্ট সাইজ করা, আঁকা, এটা পারবা? ডিলিট করতে পারবা? হ্যাঁ, এই যে বাউন্ডারিতে ভেতরে ক্লিক করে ডিলিট দিলে হবে না, এই বাউন্ডারিতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিবে, তাহলে ডিলিট হবে। বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট দিবে, অর্থাৎ সিলেক্ট করে ডিলিট দিবে, তাহলে ডিলিট হয়ে যাবে। হয়েছে? Ctrl Z দাও, নিয়ে আসো। শেষ হয়নি কাজ, কাজ তো শেষ হয়নি। এখন আসো, এই যে টেক্সট বক্সটা যে তুমি আনলা, এর যে আরো কাজ সেইটা একটু দেখো। তাহলে আমি কি বলেছি? তোমাকে আঁকতে পারতে হবে, ডিলিট করতে পারতে হবে, এটা পারতেই হবে। দেন দিতে থাকেন। আচ্ছা, তো এই যে আপনার আঁকতে পারতে হবে, এটাকে ছোট বড় করা পারতে হবে, মুভ করা পারতে হবে, এইটুকু তো পারবেন আপনারা, ডিলিট করতে পারবেন। এখন শোনেন, এর পরের অপশনটা শোনেন, সেটা হলো এই টেক্সট বক্সটা যদি কপি করতে হয়, কি করতে হয়? একটা প্রজেক্টে অনেকগুলো শেপ বা টেক্সট বক্স থাকে না, বারবার নিতে গেলে, একই মাপের যদি হয় তাহলে বারবার নিতে গেলে তো অনেক সময় লাগে। তো এটাকে কপি করাটা আপনাদের শিখতে হবে। কিভাবে কপি করবেন? এই যে কন্ট্রোল ধরবেন, ধরলে বাউন্ডারিতে মাউস নিয়ে আসবেন, এটা জানলে সেবও হয়ে যাবে। সেবও কিন্তু এইভাবে করে। তো এই যে কন্ট্রোল ধরে এই বাউন্ডারিতে মাউস নিয়ে এসে টান দিয়ে দেখেন কপি করতে পারেন কিনা বা কপি করা যায় কিনা। দেখতে পাচ্ছেন? কি কপি করতে পারছেন? আচ্ছা, ডিলিট করে দেন, ওটা দরকার নাই, শুধু কপি করাটা জেনে রাখবেন। এখন আসেন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এর ভেতরে যদি আপনি লিখেন, অ্যালাইনমেন্টটা সবসময় লেফট থাকবে। অ্যালাইনমেন্ট কি থাকবে সবসময়? লেফট এবং টপ থাকবে। লেফট আর কি থাকবে? টপ। আর শেপের মধ্যে যদি লেখেন, অনেকেই টেক্সট বক্সের মধ্যেও লেখে, অনেকে শেপের মধ্যেও লেখে। টেক্সট বক্সের মধ্যে যদি লিখেন তাহলে অ্যালাইনমেন্টটা পেজের মতো লেফট এবং টপ থাকবে। আর শেপের মধ্যে যদি লিখেন, অ্যালাইনমেন্টটা সেন্টার থাকবে এবং মিডিল থাকবে, সেন্টার থাকবে এবং মিডিল থাকবে। এখন আমার কথা হচ্ছে, এরকম কোনো টেক্সট বক্সের মধ্যে যদি আপনাদের কাজ করতে হয়, তাহলে তো আপনারা এই যে কাজ করবেন, ধরেন এই যে কাজ করবেন, এই যে কাজ করবেন, এই যে কাজ করবেন, একটু কিছু লিখে নেন, সময় বাঁচানোর জন্য আমি একটু হিজিবিজি লিখলাম। তো এই যে কাজ করবেন টেক্সট বক্সটাতে আপনারা, তো কখনো কখনো যে কাজটা করতে হয় সেটা হলো এই যে জাস্ট ইন্টার দিয়ে লিখেন, তাহলে নিচে আসবে, নিচে আসবে ইন্টার দিলেই। এখন কথা শোনেন, 2 লাইন লিখলে হবে, আমার লেখা নিয়ে বেশি ফোকাস করব না, লেখা তো তোমরা জানোই। আমি শুধু একটা জিনিস বলবো, নর্মালি পেজেও যদি আমরা ইন্টার দিয়ে লিখি তাহলে এরকম ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। তো এইটা কোনো জায়গায় ফাঁকাই থাকে, আবার কোনো জায়গায় দেখা যায় যে লাইনের স্পেসিংটা একটু কমায় নিছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেটা পেজের ভেতরে আর বাইরে যে জায়গায় হোক, আমরা যদি এইটাকে সিলেক্ট করি, করার পর যদি যে লাইন স্পেসিংয়ে যাই, গিয়ে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ দেই, তাতে এদের মধ্যে স্পেসিংগুলো কমে যাবে। এটা পেজের ভেতরে বাইরে 2 জায়গায়, পেজের ভেতরে বাইরে 2 জায়গায়। এইখানেও ওই পেজের মতোই, আপনি যদি এটা রাইট করেন রাইটে যাবে, লেফট করলে লেফট যাবে, সেন্টার করলে সেন্টার যাবে। দেখেন তো যায় কি না?
এবং আপনি যদি এটাকে টেক্সট বক্সের মাঝখানে নিতে চান, যদি নিতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে শেপ ফরম্যাট ট্যাবে গিয়ে এই যে অ্যালাইন টেক্সট, এটা হলো এই যে মিডিল দিলে মাঝখানে, এই যে বটম দিলে নিচে, টপ দিলে উপরে, এইটা কিন্তু আপনি পারবেন। তো একটু সেন্টার রাখেন, মানে মিডিল, মানে সব দিক থেকে মিডিল, অ্যালাইনমেন্টও মিডিল, আবার টেক্সট অ্যালাইনমেন্টটাও মিডিল থাকবে, দুটাই সেন্টার হবে আর কি। তো মাঝখানে দেখায় কি না, মাঝখানে দেখায় কিনা, এই অপশনগুলো কিন্তু তোমরা কয়েকদিন করলা, এই কয়েকদিন কিন্তু এগুলাই করছো। আচ্ছা, এখন এই অপশনগুলো মুখস্থ করে ফেলবা, কোথায় কোনটা থাকে, কোনটার কাজ কি, তাহলে তোমাদের কাজ করতে গেলে আমরা যখন বোঝাবো তখন তুমি ভালো বুঝবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস শেখো, এটা তোমাদের ছিল না, তাও শেখো, এটা লাগবে, টেক্সট ডিরেকশন, এটা দিয়ে লেখা ঘোরানো যায়। টেক্সট ডিরেকশনের কাজ কি, থাকতেই পারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তোমরা যেহেতু মেয়ে, এই জন্য তোমাদের জন্য কিছুটা হলেও সফট কর্নার কাজ করবে। সেটা হচ্ছে তোমরা যদি ওয়ার্ড এক্সেলটা ভালো পারো, টেকনিক্যালগুলো কোনো কিছুতে যদি থেমেও যাও, আমরা অ্যাসেসরকে বলতে পারবো, স্যার মেয়েরা তো এগুলো টেকনিক্যালি একটু স্যার কমই একটু ইয়ে করে স্যার, তো কোনোভাবে কিছু করা সম্ভব। কিন্তু ওয়ার্ড এক্সেল যদি তুমি ভালো করে দেখাতে না পারো, তাহলে বলবে শেখানি, ও আসেনি, ক্লাসই করেনি, ও তো দেয়া যাবে না। ওয়ার্ড এক্সেলটা তুমি সুন্দর করে উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু তোমার ওই দিকে গিয়ে কিন্তু সুবিধা হবে। আবার একটা ব্যাপার আছে, তুমি যদি থিওরিটা ভালো করো, ধরো 30-এর মধ্যে তুমি 25, 28 পাইছো, তুমি 29 পাইছো তুমি, তাহলে তুমি যদি প্র্যাকটিক্যালি কিছু ভুলও করো, বলা যাবে স্যার দেখেন থিওরিতে কিন্তু ভালো স্যার, স্টুডেন্ট কিন্তু ভালো স্যার, একটু সময় দিলে কিন্তু পারবে স্যার, তখন কিন্তু এটা একটা সুবিধা হয়। তো এই জন্য তোমাকে ভালো করার চেষ্টা করতে হবে থিওরিতে, আর এই যে এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে, তাহলে অন্যগুলাতে একটু চাপ দিয়ে পার করা যাবে, অসুবিধা নাই। তাহলে এই যে টেক্সট ডিরেকশন যেটা, এটা আমরা জানলাম। তো আমাদের আবার আগের অবস্থায় নিয়ে যেতে গেলে অ্যালাইন টেক্সট থেকে টপ, আর হোম টেপ থেকে হচ্ছে লেফট দিলে আবার আগের অবস্থায় চলে আসবে। এখন একটা প্রবলেম হয়, সেটা একটু বলি, সেটা হলো এই অনেক সময় কি হয়, এই টেক্সট বক্স দিয়ে লিখবা কিন্তু এর বাউন্ডারি দেখাতে না করে, কি দেখাতে না করে, বাউন্ডারিটা থাকবে না, টেক্সট বক্সের মধ্যেই লেখাটা থাকবে কিন্তু কোনো বাউন্ডারি থাকবে না। তো বাউন্ডারি যদি না থাকে, তাহলে তুমি তখন কিভাবে এই বাউন্ডারিটা তুলে দিবে, কিভাবে, তোমরা তো মনে হয় এটা জানো, শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। আর এখন তোমরা আমাকে একটু বলো, টেক্সট বক্স আছে না নাই? আছে, কিন্তু টেক্সট বক্স কিন্তু আছে, কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আবার যদি আউটলাইনটা দিয়ে দেই, ধরো আউটলাইনটা দিয়ে দিলাম, তা আউটলাইন তুলেও দিতে পারো, দিতেও পারো। এইবার তোমাকে বলছি যে ভেতরের কালারটা, টেক্সট বক্সের ভেতরে কি কালার, সাদা কালার হয়ে আছে, ধরো তোমার ভেতরের কালারটা লাল দিতে বললো, তাহলে তুমি এই যে শেপ ফিলে যাবা, গিয়ে যে লাল করে দিতে পারো, শেপের ক্ষেত্রেও তো তাই। কিন্তু যদি বলে যে ফিল কালার লাগবেই না, কি লাগবে না, ফিল কালার লাগবে না, তখন তুমি গিয়ে কি দিবা, ফিল কালার থেকে নো ফিল, সাদা দিলে হবে না, কারণ এটা যদি অন্য কোনো কালারের উপরে উঠে থাকে তখন তো সাদা দিলে সাদা দেখাবে, তুমি এটা নো ফিল করে দিবে, কি করে দিবে, নো ফিল। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, ধরো এটার ভেতরে আমি এরকম সাদা দিয়ে রাখলাম, দেওয়ার পরে আমি এখানে একটা হয়তো শেপ আঁকছি, তো এই শেপটা পেছনে দিছি, এখন দেখো তো এই যে সাদা হওয়ার কারণে এখানে সাদা দেখাচ্ছে কিনা, তা আমি যদি নো ফিল করে দেই, এই যে নো ফিল যদি দেই, এখন কি সাদা দেখাচ্ছে, এখন কিন্তু টেক্সট বক্সে লিখলেও সাদা দেখাচ্ছে না। তাহলে এটা সাদা থাকে, তোমাদের হয় এরকম, কিন্তু এই যে এখান থেকে নো ফিল করে দিবা, তাহলে আর দেখাবে না। আবার আউটলাইনটা অনেক জায়গায় দিতে বলে না, তখন আবার আউটলাইনটা নো আউটলাইন করে দিবা, তাহলে তো আর দেখাবে না, মনে করবে যে ওই শেপের ভেতরে এটা লেখা আছে, তাই না? তো যাই হোক, এটা একটা বিষয়, তো আমি এটা বাদ দিয়ে দিলাম বা এটা ডিলিট করে দিলাম। এখন আসো পরের বিষয়টা নিয়ে আলোচনা করি। তাহলে আমি আলোচনা করলাম টেবিল এবং টেক্সট বক্স, কি নিয়ে আলোচনা করলাম, টেবিল এবং টেক্সট বক্স। এবার তোমরা দেখো টেবিল টেক্সট বক্সের পরে আছে সিম্বল, আমরা মনে হয় আলোচনা করিনি, খালি আমরা ওই বুলেট থেকে সিম্বল নিয়ে আসছি, তাই না? থাকতে পারে কিন্তু হুবহু প্রশ্ন নাও আসতে পারে। সিম্বল মানে হলো প্রতীক বা চিহ্ন, সিম্বল মানে প্রতীক বা চিহ্ন। তো এই যে সিম্বলটা ইনসার্ট ট্যাবে আছে, তোমাদের জন্য ইনসার্ট ট্যাবটা ইম্পর্টেন্ট। এই যে ইনসার্ট ট্যাবে এসে দেখবে এই যে সিম্বল আছে, এটা হচ্ছে লিখার কোনো জায়গায় কখনো যদি কোনো চিহ্ন ব্যবহার করতে হয়, তাহলে আমি একটু লিখে নিই, তারপর একটু লেখো তো, সমান আর এন ডি এন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দেখো তো লিখা আসে না, আসে না? ইন্টার দিলে কি প্যারাগ্রাফ আসে না, আসে না? আসে না, না? তাহলে এই যে অটো কারেক্ট বন্ধ করা আছে, আচ্ছা থাক, তাহলে তোমাদের এটা তোমাদের না শিখলেও হবে, তাহলে বাদ দাও, তোমরা এক কাজ করো, ওই যে আগের লেখাটাই লেখো, আসছে? আচ্ছা আমি এমনি একটু লিখে দেখাই, অত দরকার নেই। আচ্ছা অনেকে পারবে না, অত গিলাতে গেলে মনে ভুলে যাবে।
আচ্ছা ধরো এইটুকুই, হ্যাঁ এইটুকুই ধরে নাও। আচ্ছা এখন আমাকে বলতেছে আমার নামের বাঁ পাশে একটা সিম্বল ব্যবহার করতে, নামের ডান পাশে একটা সিম্বল ব্যবহার করতে। এখন ওই কোশ্চিনে তো সিম্বল থাকবে, দেওয়া থাকবে। ধরো একটা হচ্ছে ল্যাপটপের সিম্বল, আর একটা হচ্ছে ধরো একটা কোনো ফাইলের সিম্বল। তো এই সিম্বলগুলো তুমি কিভাবে শিখবা, এই সিম্বলগুলো তোমার ডিটেল জানবা কিভাবে? লেখা বাদ দাও, সিম্বল শেখার চেষ্টা করো। সিম্বল যেখানে আনবা সেখানে কার্সর রাখবা। সিম্বল যেখানে আনবা সেখানে কি রাখবা? কার্সর রাখবা। এই অনেকে কিন্তু এটাকে গুলায় ফেলে আইকনের সঙ্গে। না, আইকন আলাদা, সিম্বল আলাদা। আইকন হলো পিকচার ফরম্যাটে আসে, আর সিম্বলটা হলো টেক্সট ফরম্যাটে আসে, লেখার ফরম্যাটে আসে। অনেকেই মনে হচ্ছে যে কি ব্যাপার, বুঝতে পারছি না কেন। আইকনটা হলো ছবি যেরকম এনে পেজের উপরে কন্টেন্ট হিসেবে রাখা যায়, আইকনটা ওইভাবে রাখা যায়, ছোট বড় করা যায়। আর সিম্বলটা এই যে লেখা অনুযায়ী আসে, লেখা যেভাবে ছোট বড় করে, লেখা যেভাবে কালার করে সেভাবে করতে হয়। দেখাচ্ছি। তো চলে আসো, কার্সর প্রথমে রেখে যে সিম্বলে আসো। সিম্বলে আসার পরে এই যে মোর সিম্বলে যাও। এখানে পেলে তো হয়েই গেল, সেটা তো নিতেই পারবা। মোর সিম্বলে যাবা। মোর সিম্বলে গেলে যে এখানে পাবাই যে স্ক্রল বার আছে, এখানে খুঁজে দেখতে পারবা। তোমরা মনে হয় গেছিলা এর আগে এটাতে। এখন এইখানে যদি না পাও তাহলে কি করবা? তাহলে এই যে ফন্টে যাবা, ফন্ট চেঞ্জ করে দিবা, তাহলে সিম্বল চেঞ্জ হবে। এই ফন্ট চেঞ্জ করে দিবা, সিম্বল চেঞ্জ হবে। এখান থেকে বিশেষ করে ডাব্লু ফন্টগুলো দাও, ডাব্লু দিয়ে যে ফন্টগুলো সেগুলো দাও, ওয়েবডিং এগুলো দাও, এগুলোর মধ্যে ভালো সিম্বল আছে। তো যাই হোক, এই যে সিম্বলগুলো রয়েছে, তো আমি আসলে যেটা বলতে চেয়েছি, সবাই আমরা একই ফন্টে থাকি, তাহলে একই রকম দেখাবে। এই যে ওয়েবডিং নামে একটা আছে, ডাব্লু দিয়ে, ওয়েবডিংস, ওইটাতে যাও। তো ওইটাতে গেলে দেখো এইখানে মাউসের সিম্বল, ল্যাপটপের সিম্বল, এই যে ফাইলের সিম্বল, এই যে বিপদ সংকেত, এগুলো আছে না, বিভিন্ন ধরনের আছে না? আছে। তো তুমি এখান থেকে যেটা নিতে চাও সেটাতে ক্লিক করবে, করে এই যে ইনসার্ট, দেখো এখানে চলে আসছে কিন্তু সিম্বল। জাস্ট সিম্বলে ক্লিক করে ইনসার্ট করবা, তাহলে সিম্বল চলে আসবে। আসছে কি না? আসছে। আচ্ছা, আবার এটা ক্লোজ করে দিয়ে অন্য জায়গায় কার্সর রাখো, রেখে আবার সিম্বলে যাও, গিয়ে ওইখান থেকে আরেকটা নিয়ে আসো। ধরো এই মাউসের সিম্বলটা নিয়ে আসবো, তাহলে মাউসের সিম্বল নিয়ে এই যে ক্লোজ, দেখো সিম্বল আনতে পারো কি না। তাহলে খুঁজে তোমাকে আনতে হবে, এটাই তোমার কাজ। কোন ফন্টের মধ্যে কি আছে, কোন ফন্টের মধ্যে কোন সিম্বল আছে, এগুলো তোমাকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। দেখে তোমার প্রয়োজনীয় সিম্বলটা তোমাকে আনতে হবে। তো এই যে সিম্বলটা আমরা আনলাম, এখন তোমরা একটু শিখবা সিম্বলটা যদি বড় করতে হয়, কালার করতে হয়, তাহলে কিভাবে করতে হবে। যেমন ল্যাপটপটা বড় করতে হবে, তো ল্যাপটপটা সিলেক্ট করে হোম ট্যাবে যাব, ফন্ট সাইজ বাড়াই দিব, তাহলেই কি হবে, ল্যাপটপটা বড় হবে। কালার করব, ফন্ট কালার চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। মাউসও তাই। তাহলে অবশ্যই আমাদের যে সিম্বলগুলো, এগুলো টেক্সট ফরম্যাটে কাজ করে, এগুলো টেক্সট হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে অবজেক্ট হিসেবে না, এগুলো টেক্সট হিসেবে কাজ করে। এগুলো চাইলেই তুমি এক জায়গাতে ধরে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না। হ্যাঁ যাবে, তোমাকে কি করা লাগবে, স্পেস দেওয়া লাগবে, ট্যাব দেওয়া লাগবে, তাহলে যাবে। অর্থাৎ লেখার মতো। ঠিক আছে? ফন্ট সাইজ বড় করতে পারোনি, এই যে সিলেক্ট করে হোম ট্যাবে যে ফন্ট সাইজ বড় করে দিবে, এই যে ফন্ট সাইজ ছোট করে দিবে, এই যে ফন্ট কালার করে দিবে, তাহলে হয়ে যাবে। বলো, পারবে না? আচ্ছা, তাহলে সিম্বল নিয়ে কি আর দেখাতে হবে না? সিম্বল নিয়ে দেখাতে হবে না, আমরা এগুলো শেষ করি। আচ্ছা, হেডার ফুডার, খুব বেশি কিছু না রে তোমাদের, অল্প। হেডার ফুডার দেখাবো। কি দেখাবো? হেডার ফুডার দেখাবো। দেখো হেডারটা কি? হেডার হলো এই যে পেজের উপরের ফাঁকা জায়গাটা, এটা ইনসার্ট ট্যাবেই থাকে। কোন ট্যাবে থাকে? এই যে দেখো হেডার, এই যে দেখো ফুডার, আছে কি না? তা আমি এখান থেকে করাচ্ছি না, আমি সহজ পদ্ধতিটা দেখাই। এই যে হেডারে ডবল ক্লিক করবা, তাহলে হেডারে ঢুকে পড়বা। দেখো হেডারে ঢোকা যায়। ধরো হেডারে বলছে কোম্পানির নামটা দিতে, কি দিতে বলছে? কোম্পানির নাম দিলাম, MASUMA, মাসুমা আইটি পার্ক, আইটি পার্ক, MITED লিমিটেড। দেখো তো হেডারের মধ্যে ঢুকতে পারো কিনা এবং হেডারটা লিখতে পারো কিনা, এইটুকুই হেডার। এখন শোনো, হেডার কি সেটা যদি আসে পরীক্ষায়, যে হোয়াট ইজ হেডার, হেডার কি, তাহলে তুমি বলবা হেডার হচ্ছে পেজের মার্জিনের উপরের অংশ, পেজের মার্জিনের উপরের অংশ। যদি বলে হেডারের কাজ কি, তাহলে বলবা যে একটা ফাইলে যতগুলো পেজ আছে সব পেজের উপরে যদি একই ধরনের হেডিং দিতে হয়, তাহলে এটা হেডার দিয়ে দিতে হয়। বুঝতে পারছো? এর মানে তুমি ভাবতেছো এটা মনে হয় খালি প্রথম পেজে থাকবে, না, এই ফাইলে যতগুলো পেজ থাকবে সব পেজেই কিন্তু হেডারটা থাকবে। এই যে সব পেজেই কিন্তু একটাতে দিছিলা,
কিন্তু দেখো সব পেজে হেডার আছে, খেয়াল করছো কি? তোমাদের নিতে হবে না, এতদূর না জানলেও চলবে তোমাদের। এখন তোমাদের যেটা শিখতে হবে সেটা শেখো, সেটা হলো হেডারটাকে যদি তোমার একটু ডানে বামে দিতে হয়, তো তুমি তো জানোই রাইট দেওয়া যায়, সেন্টার দেওয়া যায়, লেফট দেওয়া যায়, এটা জানো না? আবার তুমি জানো কার্সর রেখে ট্যাব দিয়ে নিয়ে যাওয়া যায়, জানো না? আবার তুমি জানো ইন্ডেন্ট দিয়ে নিয়ে যাওয়া যায়, জানো কি না? তুমি জানো স্পেস দিয়ে নিয়ে যাওয়া যায়, এগুলো জানো না তুমি? জানো। তো যাই হোক, আমি এটাকে মাঝখানে দিতে বললাম, মাঝখানে দাও, দিয়েছো? এইবার আসো এরপরে যেটা, সেটা হলো ফুডারে যাব। তো হেডারে তো তুমি আছো, ফুডারে কিভাবে যাবে? ঠিক হেডার থেকে আগে ফুডারে যদি যেতে চাও, তাহলে কিবোর্ডের ডাউন অ্যারো দিলেই ফুডারে নিয়ে যাবে। হেডার থেকে যদি যাও, হেডার থেকে যদি ফুডারে যাও, তাহলে কিবোর্ড থেকে কি দেওয়া লাগবে? ডাউন অ্যারো। আপু ডাউন অ্যারো, এই যে এটা অ্যারো, এই যে ডাউন অ্যারো। তো ডাউন অ্যারো দিলেই ফুডারে যাবে। কিন্তু তুমি যদি পেজে থাকো তখন ফুডারে কিভাবে? পেজে ডবল ক্লিক করো, পেজে ডবল ক্লিক করো। এখন তো তুমি ফুডারে নাই, যাবা কিভাবে? ডবল ক্লিক করবা নিচে, তাহলেই ফুডারে ঢুকবা। এই যে ডাবল ক্লিক করে দেখো, তুমি পেজের নিচে ডাবল ক্লিক করে দেখো, এই যে ফুডারে ঢোকা যায়। কিন্তু পেজের নিচে ডাবল ক্লিক করে দেখো ঢোকা যায় কিনা। ধরো আজকের তারিখ, ফাইল প্যাথ দিতে বলে তোমাদের, কি দিতে বলে? ফাইল প্যাথ। ফাইল প্যাথ কিভাবে দিবে দেখো, ফাইল প্যাথ যদি দাও তাহলে তোমাকে যেতে হবে হচ্ছে এই যে হেডার ফুডার ট্যাবের মধ্যে যেতে হবে ডকুমেন্ট ইনফোতে। ডকুমেন্ট ইনফোতে গিয়ে, আচ্ছা শুধু তো ফাইল প্যাথ শিখেছো, অন্যগুলা তো শেখোনি। ধরো ফাইল প্যাথ নিয়ে এসে আসলো অথার, অথবা আসলো হচ্ছে ডকুমেন্ট টাইটেল, তখন তুমি তো ভ্যাবাচাকার মধ্যে পড়ে যাবে যে এটা আবার কোত্থেকে আসছে, এটা তো আমি জানি না। এগুলোই সব এখানে আছে। ডকুমেন্ট টাইটেল মানে ডকুমেন্টের কোনো টাইটেল হয়তো, ওই যে আমি কোম্পানির নাম বা MS ওয়ার্ড বা ওইরকম ডকুমেন্ট টাইটেল এটা। আর যদি তোমাকে দিতে বলে ডকুমেন্ট টাইটেলের বড় ফাইল প্যাথ, তাহলে ফাইল প্যাথ। এখন ফাইল সেভ করা নাই, এই জন্য প্যাথটা আসতেছে না। আমরা এখান থেকে যদি ফাইল নেম বলে তাহলে ফাইল নেম। তারপরে যদি আমাকে এখানে যদি কোন অথরাইজ থেকে, MIT পার্কের অথরাইজ থেকে, মানে কম্পিউটারের যে ইউজার নেম সেইটা আর কি। তো যাই হোক এগুলো আসবে না, তোমাদের আসবে ফাইল প্যাথ, এখন কথা হলো ফাইল প্যাথে ডকুমেন্ট 1 কেন আসতেছে? ফাইল প্যাথে তো ফাইলের ঠিকানাটা আসে, কারণ আমরা ফাইলটা সেভই করিনি, এই জন্য আসতেছে এরকম। তাহলে এটা সেভ করার পরে করতে হয় নাকি ফাইল প্যাথটা? যাই হোক, এটাও ডানে বামে হতে পারে, এটাও হতে পারে। এখন আসো, তোমাকে এটাও দিতে বলছে, আবার পেজ নাম্বারও দিতে বলছে, তখন কিভাবে দিবে? তাহলে পেজ নাম্বারটা কিভাবে দিবে দেখো, ইন্টার দিবে, তাহলে কার্সর নিচে আসবে। ইন্টার দিলে কি হবে? কার্সর নিচে আসবে। এখন তুমি এই যে পেজ নাম্বারে যাবা, গিয়ে তুমি এই যে কারেন্ট পজিশন, টপ বটম থেকে না, এই কারেন্ট পজিশন থেকে তুমি পেজ নাম্বার দিতে পারবা। দেখো পেজ নাম্বার দেওয়া যায়, দিয়ে ওইটাকে কিন্তু রাইটে নিয়ে যাওয়া যায়, ওটাতে কিন্তু লেফটে নিয়ে আসা যায়, ওটাকে কিন্তু সেন্টার করা যায়, যা ইচ্ছা তাই করতে পারবো। দেখো পেজ নাম্বার দাও, কারেন্ট পজিশন থেকে যে কোনো একটা দাও। কারেন্ট পজিশন আবার দেখাই এইখান থেকে ইন্টার দিয়ে নিচে আসলাম, ইন্টার দিয়ে কোথায় আসলাম? নিচে। এরপর পেজ নাম্বারে গেলাম, কারেন্ট পজিশন থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। দিতে পারছো কিনা? এখন দুই লাইনে থাকলো, দুটা কোথায় থাকলো? 2 লাইনে। যার কারণে তুমি যদি ফাইল প্যাথটাকে রাইট দিতে চাও, মানে রাইট দিতে যদি বলে, ফাইল প্যাথটাকে তুমি আলাদা করে রাইট দিতে পারবা, পেজ নাম্বারটাকে আলাদা করে তুমি লেফট দিতে পারবা। আবার ফাইল প্যাথটাকে যদি তোমার লেফট দিতে বলে দিতে পারবা, আবার পেজ নাম্বারটাকে যদি রাইট করতে বলে করতে পারবা, বা সেন্টার করতে বললে করতে পারবা। কিন্তু একই লাইনে লিখলে এটা ঝামেলা হয়, তাই না? খেয়াল করছো না? এইবার পেজের মধ্যে ডবল ক্লিক করো, তাহলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? তাহলে এখানে যা যা শিখতে বলছিল এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখালাম, এইগুলা কিন্তু তেমন আর ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা একটু শোনেন, পরের বিষয়টা যদি বলি, এরপরে তো এক্সেলে চলে যাওয়ার কথা। কিসে চলে যাওয়ার কথা? তাহলে এইগুলাতে আর যাব না, এক্সেলে আমরা শনিবার থেকে যাব। এখন আসেন এইটা একটু আমাকে আপনারা একটু বলবেন যে আপনারা এই যে আইকন মানে এই যে ডেস্কটপের যে আইকনগুলো আছে এগুলোর কাজ কি জানেন? এই যে ডেস্কটপে যে আইকন থাকে, এই যে আমাদের ডেস্কটপে যে আইকন থাকে এগুলোর কাজ জানেন না? এগুলো জানেন, এগুলো ছোট বড় করা যায়, এগুলো মুভ করা যায়, জানেন কি?
আচ্ছা, এই যে রাইট বাটনে ক্লিক করে ভিউ থেকে, রাইট বাটনে ভিউ থেকে, ঠিক আছে। আচ্ছা, মনে হয় পরে আমরা আবার দেখাবো নি আপনাদেরকে। আচ্ছা, এখন আসেন এই যে টাস্ক বার কোনটা জানেন কি আপনারা? এই যে নিচের বারটার নাম টাস্ক বার। এটার কি কোনো সেটিং আপনারা জানেন? হ্যাঁ, টাস্ক বারের আরো কিছু সেটিং আছে, যদি আপনারা সময় আছে তো না। আচ্ছা, টাস্ক বার আইকন, আর এটা কি লেখা আছে? অ্যাপিয়ারেন্স, এইটা তো বুঝতে পারলাম না। রেজুলেশন বুঝতে পারলাম। আচ্ছা, ও এইটা হলো ডেস্কটপেরই, অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ডেস্কটপেরই। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো না জানলে এমসিকিউ গুলা পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে, আমি যদি আপনাদেরকে একটু আইকন আর টাস্ক বারটা সম্বন্ধে একটু বলি। এই দুটা পরে বলবো নি, এই দুটা আমি এটা একটু দেখবো নি আগে, তারপরে তোমাদের বলবো। তো এই যে আইকন আর টাস্ক বার সম্বন্ধে যদি আমি বলি, তো আইকন আর টাস্ক বার সম্বন্ধে যদি বলা হয়, তাহলে বিশেষ করে বলা হয় ডেস্কটপের এই দিস পিসি আর রিসাইকেল বিনটা না থাকলে এটা আনবেন কিভাবে, এটা বলা হয়। তো এক কাজ করেন তো, দিস পিসিটাও হচ্ছে ডিলিট করে দেন, দিস পিসিটাও রিসাইকেল বিনের মধ্যে ঢুকে দেন, ঠিক আছে। দিস পিসিটা টান দিয়ে রিসাইকেল বিনের মধ্যে ঢুকে দেন। এখন রিসাইকেল বিন তো আর ঢুকে দেওয়া যাচ্ছে না, ওটা তো থাকে, তাই না? আচ্ছা, ধরেন এই রিসাইকেল বিন আর দিস পিসি যদি আনতে বলে, এই যে এমআইটি বা সাদিক নামে যে ডকুমেন্টটা আছে, এগুলাও যদি আনতে বলে, এগুলো কিভাবে আনা যাবে বা কিভাবে আনবেন সেটা একটু আমি দেখাচ্ছি। তো আপনারা যেটা করবেন, এই যে রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করেছেন? করার পরে চলে যাবেন এই যে পার্সোনালাইজ, কোথায় যাবেন? পার্সোনালাইজে যাবেন। পার্সোনালাইজে গিয়ে চলে যাবেন হচ্ছে থিম, কোথায় চলে যাবেন? থিমে চলে যাবেন। গিয়েছেন? থিমে যাওয়ার পর একটা অপশন পাবেন, দেখবেন লেখা আছে ডেস্কটপ সেটিং। কি লেখা আছে? ডেস্কটপ আইকন সেটিং, এর মধ্যে ঢুকবেন। ঢুকেছেন? এইখানে আপনি খেয়াল করবেন উপরে এই যে ডেস্কটপ আইকনে এইখানে 5টা জিনিস আছে। কয়টা? 5টা। আপনার যেটাতে টিক দেওয়া থাকবে সেটা শো করবে। তো আমি যদি সবগুলাই শো করাই, কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, 5টাই শো করাবো আমি। কয়টা শো করাবো? 5টা। এরপর আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। অ্যাপ্লাই দিয়ে কি দিব? ওকে দিব। দিয়েছি। দেওয়ার পর আমি একটু কেটে দিয়ে ডেস্কটপে দেখবো, তো দেখেন তো দিস পিসি, রিসাইকেল বিন, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল এবং এই যে ইউজার আসছে কিনা? 5টায় আসছে। এখন আমাকে বলছে খালি দিস পিসি আর রিসাইকেল বিন রাখেন, অন্যগুলার দরকার নাই। তাহলে আবার যান, রাইট বাটনে ক্লিক করে আবার পার্সোনালাইজ, ওইখান থেকে আবার থিম, ওইখান থেকে ডেস্কটপ আইকন সেটিং, ওইখান থেকে আপনি নেটওয়ার্কের টিক তুলে দেন, কন্ট্রোল প্যানেলের টিক তুলে দেন, ইউজার ফাইলের টিক তুলে দেন, শুধু কম্পিউটার আর রিসাইকেল বিন রাখেন। অ্যাপ্লাই, তারপর ওকে। এইবার আমরা দেখব যে ওইখান থেকে আমার শুধু দিস পিসি আর রিসাইকেল বিনটা এসেছে। এটা আপনাদের ডেস্কটপের আইকনগুলোর এই জিনিসগুলো থাকতে পারে, বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস থাকতে পারে, সেটা একটু শেখেন। সেটা আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হলো আপনার এই যে রাইট বাটনে ক্লিক করে ভিউ নামে একটা অপশন থাকে না, এই ভিউয়ের শেষে গিয়ে দেখবেন এখানে থাকে শো ডেস্কটপ আইকন, থাকে কি না? এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডেস্কটপের আইকনগুলো সব হাইড হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আবার যদি রাইট বাটনে ক্লিক করে ভিউয়ে যান, এখান থেকে যদি শো ডেস্কটপ আইকনে ক্লিক করেন, আইকনগুলো সব ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা, এত তোমাদের লাগবে না, যেটা দেখালাম ওটা লাগবে, যেটা বললাম ওটা লাগবে, ওটা আমি শিওর, ওটা লাগবেই। ডেস্কটপের আইকন কিভাবে আনবে এটা কিন্তু লাগবেই। আচ্ছা, এগুলা অত লাগবে না, এগুলোতে যায় না, মাথা ঘুরে যাবে, এত কিছু এত শর্ট সময় হয় না। এবার আসো টাস্ক বারের সেটিং যদি লাগে বা টাস্ক বার সম্বন্ধে যদি বলে, তো তোমরা খালি একটা জানো টাস্ক বারে পিন করা যায়, তাই না? টাস্ক বারের অসংখ্য সেটিং রয়েছে, আমি আমার চ্যানেলের লিঙ্কটা আপনাদের দিতেই হবে, এটা থাকলে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, এগুলো সব ডিটেলস বলা আছে ওর মধ্যে, বুঝতে পেরেছেন? দেখবেন একটা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন লেখা আছে যে মাইক্রোসফট ওয়ার্ড ফুল ভিডিও, ওখান থেকে প্লে লিস্ট থেকে একটা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, টাস্ক বারের সেটিংটা আপনাদের দেখায়, এই যে রাইট বাটনে ক্লিক করেন। একদিন স্যার দেখলাম মনে হয় টাস্ক ম্যানেজার দেখালো, তাই না? আচ্ছা, টাস্ক ম্যানেজারও কিন্তু আপনাদের আছে, হ্যাঁ, টাস্ক ম্যানেজারও আছে। যাই হোক, টাস্ক বার সেটিং, এই যে টাস্ক বার সেটিং পেয়েছেন কি? টাস্ক বার সেটিংয়ে যাবেন, গিয়েছেন? আচ্ছা, খেয়াল করেন এই টাস্ক বারে এই স্টার্ট মেনুর পাশে একটা সার্চ বক্স আছে, খেয়াল করছেন?
তার পাশে একটা টাস্ক ম্যানেজার বা টাস্ক ভিউ আছে, তারপরে একটা ওই চ্যাট নামে একটা অপশন নাও থাকতে পারে, তোমাদের নাও থাকতে পারে। তো এরকম কিছু অপশন আছে, তাই না? এই যে অপশনগুলো অন করা থাকলে জিনিসগুলো থাকবে। প্রথম বোঝায় সার্চটা বোঝায়, এই সার্চ বক্স করা আছে এখানে। তুমি যদি এটাকে করে দাও সার্চ আইকন, এই যে সার্চ অনলি আইকন বা আইকন অনলি, তাহলে এটা আইকন হিসেবে দেখাবে। তুমি যদি এখানে করে দাও সার্চ আইকন লেবেল, তাহলে ওটা লেবেল হিসেবে দেখাবে। তুমি যদি এখানে করে দাও হাইড, তাহলে দেখাবেই না। আর তুমি কিন্তু দিয়ে রাখবা সার্চ বক্স, যেটাই থাকুক যেটাই করো করে দেখার পরে শেষে দিয়ে রাখবা সার্চ বক্স, কারণ আমার এটা আবার অন্য ব্যাচের স্টুডেন্টদেরকে শেখাতে হবে, এলোমেলো থাকলে কথা আলাদা হয়ে যাবে। তো এইটা চেঞ্জ করার জন্য, এটা কি বুঝছো? এইবার এগুলা অফ করে রাখলে নিচের জিনিসগুলো অফ হয়ে যাবে, থাকবে না, এগুলো অফ হয়ে যাবে। অন করে দিলে জিনিসগুলো আসবে, বুঝতে পারছো কি? তো এগুলো তোমাদের জানতে হবে, কারণ তোমার টেকনিক্যাল জিনিসগুলো করবা। তুমি কিন্তু তোমার এই কোর্স করে গিয়ে কিন্তু তুমি কম্পিউটার অপারেটর হবা না, তুমি কিন্তু টেকনিক্যাল সাইডে কাজ করবা, আইটিতে কাজ করবা। মানে যে কম্পিউটার চালায় তার প্রবলেম হলে তুমি ঠিক করে দিবা, বুঝতে পারছো? এর কারণে তোমাকে টেকনিক্যাল জিনিসগুলো জানতে হবে। বলো, কে কি বলতে চাইছিলা? এটা ও এটা, এই যে এইখানে অ্যাড আসে, একটা অ্যাডের এটা, এই যে এইখানে ক্লিক করলে বা মাউস নিয়ে গেলে এটা একটা অ্যাড আসে, এখন অ্যাডের মতো আসে একটা কিছু আর কি। যাই হোক, আচ্ছা যাই হোক, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা দেখায়, তোমাদের যেটা করতে পারে। হ্যাঁ বলো। আমাদের এখানে কম্পিউটারে মানে টাচপ্যাডের আইকনগুলো সব সেভ হয়, কোনো কম্পিউটারে থাকে লেফট, কেন? আচ্ছা এটাও দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ ও বলতেছে এটা থাকে, আমি দেখাচ্ছি। এটা নতুন ফিচার উইন্ডোজ 11 নতুন, এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি, তোমাদের যেটা দরকার, এটা কিন্তু অকাজের দেখালাম। তোমাদের দরকার এইটা, এই যে টাস্ক কই গেল, টাস্ক আইকন, এইখানে টাস্ক বিহেভিয়ার। আচ্ছা এই যে এটা দরকার তোমাদের, টাস্ক বিহেভিয়ার এটা দরকার, টাস্ক বিহেভিয়ার এটা দরকার তোমাদের। তো এইখানে ঢুকবা, টাস্ক বিহেভিয়ারে ঢুকবা, ওই যে ও যেটা বললো টাস্ক বিহেভিয়ারে ঢুকবা, ওটাই এখানে আছে। টাস্ক বিহেভিয়ারে ঢুকে দেখো তো সেন্টার আছে নাকি, এটা টাস্ক বার অ্যালাইনমেন্ট কি আছে, সেন্টার। ওখানে ক্লিক করার পর তুমি লেফট করে দাও, ও যেটা চাইলো লেফটে চলে যাবে। গেছে অ্যালাইনমেন্টটা লেফটে? তোমরা লেফট অবশ্যই রাখবা না, সেন্টার থাকবে, অন্য ব্যাচে না হলে ঝামেলা হয়ে যাবে। সেন্টার থাকবে, কিন্তু তুমি দেখে নাও যে লেফট হয়, কি হয়, লেফট হয়। তুমি এটাকে সেন্টার রাখবে, বুঝতে পারছো? আচ্ছা এইবার যেটা বলতে চাচ্ছি, এটা আপনাদের দরকার, সেটা হলো অটোমেটিক্যালি হাইড দিস টাস্ক বার। আপনাকে বলতে পারে টাস্ক বারটাকে হাইড করে দেখান, তাহলে এই টাস্ক বিহেভিয়ারে এসে এই যে এই অটোমেটিক্যালিতে ক্লিক করতে হবে। দেখেন টাস্ক বার হাইড হয়ে গেছে। মাউস নিয়ে যান, টাস্ক বার আবার শো করবে, মাউস সরান, আবার টাস্ক বার চলে যাবে। এটা শুধু এইখানে ক্লিক করা থাকলে হবে, তবে আমরা ক্লিক করে রাখবো না, আমরা কি টিকটা তুলে দিয়ে রাখবো, আমাদের এগুলোর দরকার নাই। তাহলে এটা টাস্ক বার দেখালাম, কি দেখালাম, এটা টাস্ক বার দেখালাম। তাহলে দুইটা জিনিস আমি দেখালাম, একটা হলো আমি দেখালাম আইকন, ডেস্কটপের আইকনগুলো কিভাবে আনে, কিভাবে কি করে, ছোট বড় করে কিভাবে, এটা দেখালাম। আর একটা হলো টাস্ক বার দেখালাম, এই দুইটা আমি দেখালাম। এই দুইটা আমি পরে দেখাবো নি, আমি একটু পরে দেখাবো এই দুইটা আগে আপনারা দেখেন। এরপরে আসেন, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে আরো যদি একটু দেখায়, যেহেতু সময় আছে সেহেতু দেখো, এই যে রাইট বাটনে ক্লিক করো, যেতে হবে, যাও। ও হ্যাঁ কাগজটা। আচ্ছা তাহলে দেখো